আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। পিএসসিবি ক্র্যাশ কোর্স প্রোগ্রামের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অলরেডি ডিসি সার্কিটের 5টা ক্লাস করে ফেলেছি। আজকে 6 নম্বর ক্লাসে আছি আমরা, এবং ডিসি সার্কিটের শিডিউলের আজকেই লাস্ট ক্লাস। এছাড়াও আজকে আমরা মোটামুটি আমাদের যে কোর্সটা এখানে শেষ করব। এরপরে আপনাদের জন্য সলিউশন ক্লাস অথবা রিভিউ ক্লাসের ব্যবস্থা থাকলে সেটা পরবর্তীতে আপনাদের শিডিউল দিয়ে দেওয়া হবে, সেরকম ক্লাস হবে। তো গতকালকে আমরা থেভেনিন করছিলাম এবং সুপার পজিশন করছিলাম। আজকে আমরা নর্টন এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এই দুইটা টপিক আলোচনা করব। আর আপনারা দেখতে পারবেন এই দুইটার সাথে আপনারা গতকালকে আমরা আমরা যে যতটুকু করেছি ওটার সাথে অনেকটাই রিলেটেড। তো প্রতিদিনের মতোই আজকেও পিছনের কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তো আপনাদের যে পোস্ট দেওয়া হয়েছিল সেখানে কিছু সমস্যা দেওয়া হয়েছিল, তবে তবে দুই একটা সমস্যা আছে যেটা আমাদের সামনের ক্লাসের জন্য। তো আমরা ওইটা ক্লাসটা করিয়ে তারপর শেষের দিকে সমাধান করব। আর কালকে যে আমরা থেভেনিনের যে অঙ্কটা করেছিলাম, তো অঙ্কটা একটু ভুলও হয়েছিল। প্লাস অনেকেই আবার থেভেনিনটা আরেকটু বুঝতে চাইছেন। তো আমরা কালকের যে ভুলটা হয়েছিল ওখানে একটু কারেকশন করব। আর বেসিক বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে তারপরে আমরা আজকের ক্লাসে চলে যাব। তো আশা করছি আপনারা পুরোটা সময় ধরে সাথেই থাকবেন এবং ধারাবাহিকভাবে দেখতে থাকবেন শেষ পর্যন্ত। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সার্কিটটা এরকমই ছিল। তো এখানে কত ছিল? এখানে 2 ছিল, এখানে ছিল 5 ভোল্ট, এরকম ছিল সার্কিটটা। তো আপনাকে যেটা বলা হয়েছিল সেটা এই যে 5 ওহমস আছে এর মধ্যে আপনার যে পরিমাণ কারেন্ট আছে সেটা থেভেনিন যে থিওরেম সেটা দিয়ে আপনাকে নির্ণয় করতে বলা হয়েছিল। তো আমরা আজকে আবার থেভেনিন একটু আবার অঙ্কটা যেহেতু ভুলটা হয়েছিল ওই জায়গাটা আমরা একটু দেখবো, সাথে সাথে আমরা একটু আরেকটু সমাধান করে যাই। তাহলে প্রথমে আমার কি ছিল, আমার কাজ কি ছিল আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেন, মানে আগের ক্লাসে শুনেছিলেন বা দেখেছিলেন। তাহলে প্রথমে আমি কি করব, কোনটা করব? প্রথমে যে যে শাখার রেজিস্ট্যান্সের মানটা, মানে যে শাখা নিয়ে কাজ করতে বলবে বা যে রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতে বলবে ওটাকে খুলে আরেকটা সার্কিট মানে ড্র করার কথা ছিল আমাদের। তার এখানে ভোল্টেজের মানটা ছিল 30, আপনার 30 ভোল্ট। আর এই রেজিস্টরটা ছিল, গত ক্লাসে এই রেজিস্টরের মানটা কত ছিল? আপনারা কেউ একটু কমেন্টে লিখে দেন যে এই রেজিস্টরটার মানটা কত ছিল। আমরা একটু একটু এই রেজিস্টরের মানটা কত ছিল আপনি কেউ একটু কমেন্টে লিখে দেন। আর আমরা তাহলে সার্কিটটা ড্র করি, এর মধ্যে আপনারা কেউ লিখে দেন। কেউ বলতেছেন 5, কেউ 10, আসলে কোনটা কোনটা ছিল? ওকে, তাহলে এটা আমি 10-এ ধরে নিলাম। আমরা সমস্যাটা সমাধান করব, তো এক্ষেত্রে আমরা 10-ই ধরে নিলাম।
সরি সাময়িক ইন্ট্রোডাকশনের জন্য। তাহলে হচ্ছে আমরা যে দশটা আমরা আপনারা 10 বলছেন সেই 10 ধরেই আমরা আগাই, এরপরে হচ্ছে বাকিটা আমরা প্রবলেম নাই, আমরা হচ্ছে যে জায়গাটা হচ্ছে ভুলটা ছিল সেই জায়গাটা আমরা একটু ফাইন্ড আউট করবো। ওকে, তাহলে দেখেন প্রথমে আমরা ওই যে হচ্ছে যে রেজিস্টরের নিয়ে কাজ করতে বলছিল ওটাকে আমরা খুলে রাখছি, যে ওটা এখন নাই। তারপরে সার্কিটটা ড্র করছি, এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আমার হচ্ছে আরটিএস টা নির্ণয় করতে হবে এবং হচ্ছে ভিটিএস। আমরা যদি আজকের যে টপিকস আছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, ওটাও কিন্তু আমার এই থেভেনিনটা দরকার। তো থেভেনিনটা যদি আমি ক্লিয়ার আর একটু ভালো মতো না হই তাহলে কিন্তু আমি ওই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ওটা কিন্তু করতে পারবো না। কারণ ওটা হচ্ছে আপনারা তো দেখবেন যে ওটা হচ্ছে থেভেনিনের পরের একটা ধাপ। তাহলে হচ্ছে এখানে আমরা আর একটু ক্লিয়ার হয়ে যাই। তা দুইটা জিনিস আমার নির্ণয় করতে হবে, একটা হচ্ছে বিটিএস, একটা আরটিএস। এই দুইটা জিনিস নির্ণয় করতে হবে এই যে শাখাটা আমি খুলে ফেলেছি ওর সাপেক্ষে। সেক্ষেত্রে এখানে যদি আমার বিটিএস নির্ণয় করতে হয়, চিন্তা করে দেখেন, তাহলে আগেই বলছিলাম কালকে যে আমার এই এই জায়গাটার ভোল্ট, এখানে একটা কেভিএল চালালেই হবে। আমি মনে করলাম এটা এই প্রান্ত, এটা বি প্রান্ত, তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ ধরলাম, ধরে নিলাম, এটা আপনি আপনার মন মতো ধরতে পারবেন। তাহলে হচ্ছে আমার এই জায়গাটার একটু খেয়াল করে দেখবেন, ভিটিএস নির্ণয় করতে হলে আমার এখানে একটা কেভিএল চালাতে হবে এই জায়গাটার মধ্যে। তো কেভিএল চালাতে হলে অবশ্যই হচ্ছে আপনার এখানে তো রেজিস্ট্যান্সের মান আপনি জানেন, তো আপনার হচ্ছে এখানে কি মান জানা লাগবে? কারেন্টের মানটা জানতে হবে, এখানের কারেন্টের মান জানতে হবে। এখানের কারেন্টের মান এই শাখাটার কথা চিন্তা নাই করলাম, কারণ এটা ওপেন সার্কিট, এই রেজিস্টারটা কাজ করবে না, আপনি বুঝতে পারতেছেন, কারণ এখান থেকে কারেন্ট ফ্লো হবে না। তাহলে আমার এই দুইটা কারেন্টের মান জানতে হবে। এখন দেখেন সার্কিটের সোর্স আছে আমার দুইটা, একটা হচ্ছে 5 এম্পিয়ার, একটা হচ্ছে এখানে 30 ভোল্ট। এখন দুইটা যখন সোর্স আছে, এখন হচ্ছে এই দুই সোর্সের জন্যই তো ওর মধ্যে কারেন্ট ফ্লো হবে। তো সেক্ষেত্রে আমি কি করব? তাহলে এর আগে আমরা শিখছিলাম সুপার পজিশন, তাহলে আমরা সুপার পজিশন প্রয়োগ করি, কারণ প্রথমে ওরে অ্যাক্টিভ রাখি, ওরে অ্যাক্টিভ করি, এরকম করে আমি সুপার পজিশন করে তারপরে হচ্ছে আমি এই দুইটার রেজিস্ট্যান্সের মান নির্ণয় করি। তখন হচ্ছে 5 এম্পিয়ারটা অ্যাক্টিভ, দেখেন 5 এম্পিয়ার অ্যাক্টিভ, এই সোর্সটা যখন অ্যাক্টিভ তখন হচ্ছে সার্কিটটা কিরকম দাঁড়াবে একটু দেখেন। তাহলে যখন আমরা একটা সোর্স নিয়ে কাজ করব, হচ্ছে যখন আমরা একটু একটা সোর্স নিয়ে কাজ করব তখন হচ্ছে আমরা কি করব, অপর যদি কারেন্ট সোর্স থাকে সেটা ওপেন হয়ে যাবে, এবং যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে সেটা শর্ট হয়ে যাবে। তাহলে এখানে যে কারেন্ট সোর্সটা আছে তাহলে হচ্ছে আমরা এটাকে শর্ট করে দিব। এখন আজকে একটু ঠিক আছে, অনেকে বলতেছেন কারেকশন ছিল, সমস্যা নাই, আপনি হচ্ছে আমরা যে জায়গাটা থেকে ঘুরে মানে একটু ভুল করছিলাম সেটা ফাইন্ড আউট করতেছি আমি। মানে যদি আমি চেঞ্জ লিখি এখানে তাহলে মান চেঞ্জ আসবে, সমস্যা নাই, নিয়ম অনুসারে অঙ্কের মান যা আসে তাতে কোনো ফ্যাক্টর না। এরপর হচ্ছে মেনলি হচ্ছে আমি একটা সার্কিট হচ্ছে মানে একে মোটামুটি মানে যাতে হচ্ছে অনেকগুলা পয়েন্ট থাকে তারকম মানে সেরকম করাই। এখন একটা অঙ্ক যদি ফুললি করে কত মান আসে রেজাল্ট আসে তা সেইটা করতে গেলে তো আপনার হচ্ছে আহ সময় লাগে। এই ক্ষেত্রে আমি হচ্ছে আপনার একটা সার্কিট ধরে এইটার অনুসারে রেজাল্ট আসুক তাতে তো কোনো সমস্যা নাই। তাহলে এখানে কত ছিল? এখানে 10, এখানে কত? 5, এখানে 16। এই হচ্ছে আমার এই চেহারাটা হয়তো আসে, এখানে 5 এম্পিয়ার সোর্স। এখন দেখেন এই সাইড, এই যে এই যে এইটা, এইটা আর এইটা, এই যে একটা এতটুকু আছে আমার এই সার্কিটটার, এতটুকু আমি আর নিলাম না, কারণ এটা তো ওপেন সার্কিট, ওদিকে তো আর কাজ করবে না। ঠিক আছে, এখন দেখেন, তা আমার আমার কাজ কি দেখেন, যে এই দুইটার কারেন্টের মান, তাই না, এইটাই কত এইটাই কত। তাহলে এখানে 5 এম্পিয়ার কারেন্ট, এগুলো আপনি ক্লিয়ার হয়েছেন যে তাহলে 16-র মধ্যে এখান থেকে যেহেতু 5 এম্পিয়ার বের হচ্ছে, এই 16 এখানে ঘুরে এই 16-র মধ্যে হচ্ছে ওই 5 এম্পিয়ারই বের হবে, তার মানে 16 হচ্ছে 5ই আছে। তাহলে I16 কত আছে? 5 এম্পিয়ার। এতে তো কারো কোনো সন্দেহ নাই। ওকে, তাহলে হচ্ছে এখানে কত আছে? 5 এম্পিয়ারই আছে, কারণ এই কারেন্টটা ঘুরে এখান থেকে এই ফ্লো হবে, তাহলে 16-র মধ্যে 5 এম্পিয়ারে যাবে, এখানে কোনো সমস্যা নাই। তো হচ্ছে তাড়াহুড়ায় হচ্ছে কালকে যে ভুলটা করেছিলাম
সেটা হচ্ছে দেখেন এই 5 এম্পিয়ার কারেন্ট তো এই পর্যন্ত আসতেছে, এই পর্যন্ত 5 এম্পিয়ার কারেন্ট, তো এখানে কিছু আসতেছে, এখানে কিছু যাচ্ছে, আবার ঘুরে ফিরে কিন্তু এই পয়েন্টই 5 এম্পিয়ার বেরো, মানে মানে আবার আউট হচ্ছে। তাহলে আমি হচ্ছে এই 5 তো আমার কাজে লাগবে, তো আমরা হচ্ছে এই 5 ওহমের যে কারেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা মানে বের করি নাই কালকে। তো অনেকেই ধরতে পারছেন, অনেকে আবার সমাধান করে হচ্ছে গ্রুপে দিছে, তো আমি হচ্ছে সমাধানটাও করে নিলাম, মানে ভুলটা কারেকশন করে নিলাম, প্লাস হচ্ছে আপনার থেভেনিনটা আরেকটু ক্লিয়ার হলো। তাহলে হচ্ছে এই কারেন্ট দেখেন, এই কারেন্ট এই যে 5 এম্পিয়ার কারেন্ট, তো এখানে তো 5 এম্পিয়ার হয়ে বেরোলো, ঠিক আছে, কিন্তু এই 5-এর মধ্যেও তো কিছু কারেন্ট এখান থেকে যাবে, কত যাবে? তাহলে আমি লিখি I5, I5 কত দেখেন তো, I5 হচ্ছে এখান থেকে যাচ্ছে হচ্ছে টোটাল 5 আছে এই পয়েন্টে, এই পয়েন্টে কত আছে, এই পয়েন্টে 5 আছে, ইন্টু দেখেন এখানে দুইটা শাখা, একটা হচ্ছে এই শাখা, একটা এই শাখা, তাহলে আমার বিপরীত শাখা, তা আমি ক্যালকুলেশন করতেছি এই শাখার মধ্যে, মানে এই 5, তাহলে বিপরীত শাখা হচ্ছে এই 10, আর দুই শাখার যোগফল, এক শাখা তো 10 আছে আমি বুঝতেই পারি, আর এই শাখা বলতে শুধু কিন্তু এই 5 না, এই টোটালটা একটা শাখা, যোগ হচ্ছে কত, 10 আর 5 15, কত রেজাল্ট আছে কেউ একটু করে লিখে দেন, কেউ একটু হচ্ছে রেজাল্টটা লিখে দেন, হচ্ছে এখানে কত আসে, আমি একটু সামনে যাই, ওকে। তাহলে এইটুকু তারপরে লিখি, ওএন 30 ভোল্ট একটিভ, যখন হচ্ছে 30 ভোল্ট একটিভ তখন হচ্ছে সার্কিটের চেহারাটা কি দাঁড়ায় দেখি। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে, তাহলে এরপরে গেলাম আমরা হচ্ছে যখন 30 ভোল্ট একটিভ, এই 30 ভোল্ট যখন একটিভ তখন হচ্ছে অবস্থাটা কি হবে দেখেন, তখন হচ্ছে এই এই ভোল্টেজ সোর্সটা যখন কাজ করবে, তখন হচ্ছে আমার এই কারেন্ট যে সোর্স আছে সেটা ওপেন হয়ে যাবে, তখন আমার এটা আর না দিলাম না আমি, আপনি যদি বুঝতে পারেন যে এটা ওপেন, তাহলে এটা ওপেন হয়ে গেল। তারপর হচ্ছে দেখেন ওই 16, এটাও তো ওদিকেও তো ওপেন সার্কিট, ওদিক তো খোলা, তার মানে এগুলাও নাই। এরপরে কি হবে, এটাও তো ওদিকেও তো ওপেন, তার মানে এটাও নাই। তাহলে এই সার্কিটে এই 30 ভোল্টের জন্য হচ্ছে যে কারেন্টটা ফ্লো হবে সেই টোটালটাই হচ্ছে এখান থেকে 5 I5 এর মধ্যে দিয়ে যাবে। তাহলে একবার তো আমি I5 লিখলাম, তাহলে এটা I5 প্রাইম লিখি, এটা লিখলাম I5 প্রাইম দিলাম এই সার্কিটের জন্য। দেখেন তাহলে হচ্ছে এই সার্কিটের যে টোটাল যে কারেন্ট, এই সার্কিটের হচ্ছে টোটাল যে কারেন্ট, সেই কারেন্টটাই তো হচ্ছে গিয়ে আপনার এদিক থেকে যাবে, তাই না? তাহলে কত হয়, টোটাল হচ্ছে ভোল্টেজ হচ্ছে 30, আর এখানে রেজিস্ট্যান্স কত, 10 যোগ 5, তাহলে এখানেও কত, 2 এম্পিয়ার। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমি যখন ওই 5 এম্পিয়ার অ্যাক্টিভ ছিল তখন এই সমতুল্য সার্কিট ছিল এটা, মানে হচ্ছে এই ভোল্টেজ সোর্সটা শর্ট ছিল, আর ওদিকে হচ্ছে গিয়া এটা কাউন্ট করি না কারণ এটা তো ওপেন সার্কিট, আর এইটা এই 16 তো কাউন্টে ছিল কারণ ও তো ওর সাথে কানেক্টেড। আর যখন আমার 30 ভোল্ট অ্যাক্টিভ তখন হচ্ছে উপরের এটা খোল, এটা তো নাই, এইটুকু তো ওপেন সার্কিট নাই, আর এটুকু ওপেন নাই, আর 16 ওদিকেও তো টোটাল না ওপেন, তাহলে ওদিকে আর দেওয়ার দরকার নাই। তখন হচ্ছে আমার এই সার্কিটের যে টোটাল কারেন্ট সেটাই হচ্ছে আপনার এই পাঁচের মধ্যে দিয়ে ফ্লো করে, এই কারণে দিলাম I5 প্রাইম, ওকে। তাহলে 10 5 15, ওকে। এখানে আর একটা রেজিস্টর আছে নিশ্চয়ই, আমার হচ্ছে তাহলে ভুল হয়েছে, এটা হচ্ছে 10, তাহলে কত হয়, তাহলে হচ্ছে 10 আর 10 20 আর 5 25, 30 ভাগ 25 কত আসে, 1.2। ঠিক আছে, এখানে রেজিস্টর আমি নিশ্চয়ই আঁকছিলাম কিন্তু রেজিস্টরের মানটা দেওয়া হয় না, তাহলে এই 10 হচ্ছে, এই 10 এখানে আসছে, আর এই 30 এই হচ্ছে, তাহলে 1.2। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আগাই, সময় আর না নেই। এরপর দেখেন এই হচ্ছে টোটাল, আমি কিন্তু এখন এখানের কারেন্টের মান, তাহলে টোটাল I5 কত, দেখেন এদিকের এই যখন এই কারেন্ট ছিল, এই সেই কারেন্টের ডিরেকশনও ছিল নিচের দিকে, আবার ওর কারেন্টের ডিরেকশনও নিচের দিকে, তার মানে হচ্ছে দুইটা যোগ হবে, এটা আপনি খেয়াল করবেন সুপারপজিশনের নিয়ম অনুসারে, দুইটা যখন একই দিকে যাচ্ছে এর জন্য কারেন্ট হচ্ছে এদিক থেকে যাচ্ছে, মানে এই নিচের দিকে যাচ্ছে, ওর জন্য কারেন্টও একই দিকে যাচ্ছে, যেহেতু দুইটা কারেন্টের ডিরেকশন এক, তাহলে হচ্ছে দুইটা যোগ হবে। তাহলে I5 টোটাল কত, I5 ডাবল প্রাইম বা টোটাল I5 দেন সমস্যা নাই। তাহলে এখানে হচ্ছে, এখানে আছে, ওইখানে আমি পাইছিলাম 2,
2 এম্পিয়ার আর এখানে হচ্ছে 1.2, টোটাল হচ্ছে 3.2 এম্পিয়ার। ওকে, টোটাল হচ্ছে 3.2 এম্পিয়ার যোগ করে দিলাম। তাহলে আমি হচ্ছে একটু মুছে ফেলি, এগুলো আর দরকার নাই। তাহলে এখন হচ্ছে এই সার্কিট হচ্ছে আমি ভিটিএসটা নির্ণয় করবো। তো ভিটিএস নির্ণয় করতে হলে আমাকে তো হচ্ছে ডিরেকশন দিতে হবে, টোটাল হচ্ছে ডিরেকশন দিতে হবে। দেখেন এই কারেন্টটা তো এদিকে যাচ্ছে, দেখেন এটা বুঝতে হবে, এই কারেন্ট এদিকে যাচ্ছে, তো প্লাস মাইনাস এইদিকে, আর এই কারেন্টটা তো এদিকে যাচ্ছে, প্লাস মাইনাস এইদিকে। কারণ ডিরেকশন না দিলে তো আপনি কেভিএল চালাতে পারবেন না। এই জন্য আমি রেজিস্টর যেগুলা সেগুলার হচ্ছে পোলারিটি দিয়ে দিলাম, যে এই পোলারিটি। এখন দেখেন তাহলে ভিটিএস নির্ণয় করি। এটার এই সাইনটা ধরলাম শেষেরটা, তাহলে এখানে কত, শেষেরটা কত, প্লাস 16 কত, এটার কারেন্ট ছিল কত, 5 গেল। এরপর আমি এখানে আসলাম, এটা মাইনাস, মাইনাস কত, 5 কত, এর মধ্যে কারেন্ট আছে 3.2 গেল। এরপর এই রেজিস্টর তো এটা কাজ করবে না, আপনি দেখতে পাচ্ছেন, কারণ এটা হচ্ছে এটা তো এর মধ্যে কারেন্ট নাই, তাহলে এটা কাজ করবে না। তাহলে এটা শেষে -5 = 0। তাহলে ভিটিএস এর মানটা কত আসে, তাহলে এর আবার এক লাইন লিখি যদি আপনি না বুঝতে পারেন। এখানে হচ্ছে 80 মাইনাস হচ্ছে 5 × 3.2, এটা হচ্ছে 16 - 5 = 0। তাহলে ভিটিএস এর মানটা কত আসে, 59 -59 ভোল্ট। এখন হচ্ছে পরের পরের কাজটা হচ্ছে আরটিএস নির্ণয় করতে হবে। দেখি আপনাদের একটু কমেন্ট গুলা, ভুল হয়েছে, 0.8 হবে, 0.8 এম্পিয়ার হবে, মানে বুঝতেছি না আপনারা হচ্ছে ভুলটা কোথায়, তো আমার তো চোখে আসতেছে না। আপনাদের 50 25 2 এম্পিয়ার ঠিক আছে, এটা 1.2, তাহলে দুইটা তো যোগই হবে, সমস্যা কোথায়? কারণ হচ্ছে এই কারেন্ট, এই দিকের কারেন্টটাও কিন্তু এদিকে যাচ্ছে, এই কারেন্টটা এদিকে ঘুরে ওদিকে উঠতেছে, এখানে এটাও এদিকে, সরি এটা ডিরেকশন উল্টা দিকে, ঠিক আছে মাইনাস হবে। ঠিক আছে, আপনারা ঠিকই ধরতে পারছেন, এটা মাইনাস হবে, কারণ হচ্ছে এই কারেন্ট যেটা 5 এম্পিয়ার কারেন্ট তো ডিরেকশন এদিকে, আর এই কারেন্টের ডিরেকশন এদিকে, তাহলে মাইনাস হবে। কারেক্ট। তাহলে হচ্ছে 0.8, তাহলে এখানে হচ্ছে 0.8। 71 -71 ভোল্ট। ওকে, এখন দেখেন, এখন হচ্ছে আমার আরটিএস এর মানটা নির্ণয় করতে হবে। তা আরটিএস যখন করবে তখন অবস্থাটা কি হবে দেখেন, এখানে আছে 10, এখানে 10, আর এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 16, এখানে আছে 2। এই ওখানে এখানের যে সোর্সটা সেটা হচ্ছে শর্ট, এখানের সোর্সটা ওপেন, তাহলে এগুলো আমার দেখানোর দরকার নাই। তাহলে কত হয়, আরটিএস এর মানটা কত হয় দেখেন, আরটিএস সমান কত, 10 যোগ 10, এই দুটা সিরিজ, তার সাথে এইটা প্যারালাল, প্যারালাল 5, তারপর টোটালটা এইটা যোগ এইটা, তাহলে হচ্ছে যোগ 16 যোগ 2, কত হয় মানটা বলে? ঠিক আছে, তাহলে হচ্ছে আমার যখন আরটিএস করব তখন হচ্ছে অন্য সোর্স গুলো ওপেন হয়ে যাবে, তখন এই সাইডটাকে চিন্তা করব, তাহলে হচ্ছে এইটা তখন শর্ট হয়ে যাবে, এটা আমি শর্ট করে দিলাম, তাহলে এই 10 10, আর এখানে এই দুইটা যদি একটা হয়ে যায় এর সাথে প্যারালাল, এরপর টোটালটা সিরিজ, তাহলে হচ্ছে টোটাল মানটা কত হবে, 22 22। তাহলে হচ্ছে এখন আমি বিটিএস এর মানটা পাইলাম। এখন হচ্ছে আমার হচ্ছে একটা সমতুল্য সার্কিট ড্র করতে হবে। দেখেন একটা সোর্স দিলাম, আর এখানে হচ্ছে দুইটা সিরিজ সমতুল্য সার্কিট, একটা হচ্ছে আমি খুলে রাখছিলাম, আর যেটা খুলছিলাম
সেটা ছিল 5, আর আরটিএস আমি কত পাইছি, 22 পাইছি। ওকে, তাহলে এখানে দেখেন, এখানে এটা ভোল্টেজ কত, -71, -71, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। এখন এটা মাইনাস যেহেতু বের হয়েছে, এই কথাগুলো আমরা গত ক্লাসে বলে আসছিলাম, তো এগুলো হচ্ছে নতুন করে আর বলার কিছু নাই। যে যেহেতু মাইনাস আছে সেহেতু আপনি আই বি এ দিতে পারেন, মানে হচ্ছে উল্টা দিকে কারেন্টটা তখন উল্টা দিকে ফ্লো হচ্ছে, তাই না? মানে এবি যদি হতো তাহলে তো হচ্ছে আপনার হচ্ছে পজিটিভ আসতো, যেহেতু উল্টা আসছে, মানটা হচ্ছে উল্টা আসছে, তার মানে হচ্ছে বি থেকে এর দিকে যাচ্ছে। অথবা আপনি কত হয় তাইলে, আমার এটার কারেন্ট চাইছিল, তো টোটাল হচ্ছে 71, আর এখানে হচ্ছে 22 + 5 কত হয় বলেন তো? টু 2.63। হচ্ছে আপনার অ্যান্সার এটা। এখন এটা আপনি I5 লিখতে পারেন, যেহেতু আপনার হচ্ছে আমরা প্রশ্নটা শুরু করছিলাম হচ্ছে 5 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে থেভেনিন থিওরেমের মাধ্যমে, তাহলে হচ্ছে আপনার এখানে আপনি I5 লিখতে পারেন। আর যদি হচ্ছে আপনাকে আইএবি দেয় তাহলে হচ্ছে আপনার, যদি আপনাকে আইএবি প্রশ্নে দেয় আইএবি কত, তাহলে কিন্তু হচ্ছে আপনার এখানে একটা মাইনাস হবে। একটু বুঝে নেন, কারণ হচ্ছে আমার ভোল্টেজটা যেহেতু নেগেটিভ, কারেন্ট হচ্ছে বি থেকে এর দিকে যাচ্ছে, ঠিক আছে, মানে উল্টা। কারণ আমার আমার ধরছিলাম কি, এ প্রান্ত হচ্ছে পজিটিভ ধরছিলাম, এখানে যখন ধরছিলাম এ প্রান্ত পজিটিভ, এ প্রান্ত পজিটিভ, নেগেটিভ ধরছি আমি বি প্রান্ত, এই কারণে আমি -71 পাইছি। যেহেতু মাইনাস, তাহলে যদি আপনার আইবি চায় তাহলে কিন্তু আপনার এখানে একটা মাইনাস হবে। কিন্তু যদি 5 ওহমের কারেন্ট চায় তাহলে তো কোনো ডিরেকশনের দরকার নাই, 5 ওহমের কারেন্ট তো হচ্ছে ভোল্টেজ বা রেজিস্ট্যান্স, সমস্যা নাই। কিন্তু যদি ডিরেকশন দেয় আই এ বি, মানে এ থেকে বির মধ্যে প্রবাহিত কারেন্ট কত, যেহেতু ভোল্টেজ মাইনাস, যেহেতু উল্টা দিকে যাচ্ছে, সেহেতু আপনি এখানে কি করে দিবেন, মাইনাস, এই কারেন্টে মাইনাস দিয়ে দিবেন। আশা করছি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমরা হচ্ছে আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ট্রান্সফার যখন করব, তখন হচ্ছে আমরা বাকি যে সমস্যাটুকু আছে সেটুকু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা অন্য একটা টপিকসে চলে যাই, সেটা হচ্ছে নর্টন। তাহলে এখন আমরা নতুন একটা থিওরেম দেখব। থেভেনিন দেখলাম, এখন হচ্ছে নর্টন দেখব। থেভেনিন আর নর্টন হচ্ছে মানে রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে মিল আছে, কিন্তু হচ্ছে যখন আপনি হচ্ছে থেভেনিনে তো হচ্ছে আমরা ভিটিএস বের করছি কারেন্ট, আর এখানে হচ্ছে অন্য, এখানে আমরা নর্টনে হচ্ছে নর্টন কারেন্ট বের করব। এখন দেখেন নর্টনের ধাপগুলো আমরা দেখি। তাহলে নর্টন নর্টন থিওরেমের সাথে 12 ওহম যে রেজিস্টর যেটা আছে, বা যে কোনো রেজিস্টরের যদি বলে, যে রেজিস্টরই বলুক না কেন, প্রথমে কাজ হচ্ছে আপনার যে রেজিস্টরের হচ্ছে কারেন্টের মান বলুক বা যা বলুক, রেজিস্টরের ভোল্টেজ ড্রপ বলুক, রেজিস্টরের পাওয়ারের মান বের করতে বলুক নর্টনের সাহায্যে। তো নর্টনের মূল কাজ হচ্ছে যে শাখা নিয়ে আপনাকে কাজ করতে হবে, ওই শাখাটা হচ্ছে আপনি শর্ট করে দিবেন। ওই শাখা কি করে দিবেন,
আপনি শর্ট করে দিবেন, শর্ট করে একটা সমতুল্য রেজিস্ট্যান্স মানে সমতুল্য সার্কিট অঙ্কন করবেন। দেখেন থেভেনিনের সাহায্যে আমরা কি করছিলাম, যে শাখার হচ্ছে মান বের করতে বলছিল, ওই শাখাটাকে আমরা হচ্ছে ওপেন করে দিছিলাম, ওপেন করে তারপর হচ্ছে আপনারা হচ্ছে তারপরে নতুন একটা সমতুল্য সার্কিট অঙ্কন করেছিলাম। এখন আমরা থেভেনিনে কি করব, সরি নর্টনে কি করব, নর্টনে হচ্ছে আমরা ওই শাখাটাকে শর্ট করে দিব, শর্ট করে এরপর হচ্ছে আমরা নতুন একটা সার্কিট অঙ্কন করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমি হচ্ছে এই টোটাল সার্কিটটা কি করলাম, যে নর্টন হচ্ছে যে শাখা নিয়ে কাজ করতে বলবো ওই শাখাটাকে আমরা শর্ট করে একটা সমতুল্য সার্কিট অঙ্কন করলাম। এখানে এখানে কারেন্টের মান হচ্ছে 4 এম্পিয়ার, এই কারেন্ট সোর্সটার মান। এর পরের কাজ কি, এই পরে হচ্ছে আমরা করব এই যে শর্ট যে শাখাটা, এই শাখায় আমি হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট এই এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে কি পরিমাণ শর্ট সার্কিট কারেন্ট যাচ্ছে আইএসএস এর মানটা নির্ণয় করব। ঠিক আছে, এই শাখার মধ্যে কি পরিমাণ কি শর্ট সার্কিট কারেন্ট যাচ্ছে সেই শর্ট সার্কিট কারেন্টটাই নির্ণয় করব, এবং এই আইএসএসটাই হচ্ছে নর্টন কারেন্ট। ঠিক আছে, এই যে এই এর মধ্যে দিয়ে এই অন্য যে সোর্স গুলো অ্যাক্টিভ আছে, সেই অ্যাক্টিভ সোর্স গুলোর জন্য এই অনেকগুলো দুইটা দেখাইছে, এখানে সোর্সের পরিমাণ আরো বেশি থাকতে পারে, যেহেতু হচ্ছে আমাদের একটা দুইটা সোর্স দেবে, তিন চারটা সোর্স হচ্ছে দিবে না, কারণ হচ্ছে আপনার সেখানে সমস্যাটা কি, যে তিন চারটা সোর্স দিলে অনেক সময় লাগবে আপনাকে সলভ করতে, সেহেতু আপনার খুব বেশি সোর্স দিয়ে যে অঙ্ক দিবে এমন না, কারণ আপনার অনেক বেশি সময় তো আর থাকে না। কারণ হচ্ছে দুইটা সর্বোচ্চ দিলে তিনটা সোর্স দিতে পারে, তাহলে হচ্ছে আমরা দুইটা সোর্স দিয়ে দেখেন আর একটা সোর্স দিতে পারে, তাহলে আমরা হচ্ছে সুপারপজিশন তো শিখছি যে একটা একটা করে অ্যাক্টিভ করব, তো সমস্যা নাই তো। তাহলে দেখেন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, যে শাখার হচ্ছে নর্টন কারেন্ট মানে যে শাখার হচ্ছে নর্টন থিওরেমের সাহায্যে যে শাখা সমাধান করতে বলবে, সমাধান বলতে আমি বোঝাচ্ছি এখানে তো I12 এর কারেন্ট বের করতে বলছে, এখানে যাই বলুক না কেন ওই শাখাটাকে আমরা শর্ট করে একটা সমতুল্য সার্কিট অঙ্কন করলাম। সার্কিট অঙ্কন করার পরে আমার কাজ হচ্ছে দুইটা, যে ওই শাখায় যে শর্ট সার্কিট যে শাখাটাকে আমি শর্ট করেছি ওর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করা, সেই কারেন্টের নাম হচ্ছে আমি আইএসএইচ দিছি শর্ট সার্কিট কারেন্ট, এটাকে হচ্ছে আপনার আর আইএনও বলতে পারেন আপনি, মানে হচ্ছে নর্টন কারেন্ট, এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা নর্টন কারেন্টও বলি। এই একটা বার করতে হবে, আর দুই নম্বর হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স আর এন এর মানটা নির্ণয় করতে হবে, তার মানে আবার দুইটা বের করতে হবে, একটা হচ্ছে আইএন আর একটা হচ্ছে আর এন, এই দুইটা মান বের করতে হবে। ওকে, আর এন হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স, ঠিক থেভেনিনে যেমন আমরা হচ্ছে বি মানে আরটিএস নির্ণয় করছি আরটিএস, এখানেও হচ্ছে ঠিক সেই মতো করে আর এন, তা আর এন এ হচ্ছে আর এন বের করা আর ওখানে হচ্ছে আরটিএস বের করা, দুইটার মধ্যে কোনো তফাৎ নাই, এই দুইটা সমান। আপনি হচ্ছে থেভেনিনে হচ্ছে আপনার হচ্ছে বিটিএস নির্ণয় করবেন মানে ভোল্টেজ, আর এখানে আপনি করছে কারেন্ট, আর আর এন হচ্ছে ওটা হচ্ছে আরটিএস আর আর এন হচ্ছে সব সমান, এই দুইটা হচ্ছে এর মধ্যে দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে হচ্ছে আমরা এখন কিভাবে করতে পারি, আইএসএস এর মানটা কিভাবে করতে পারি, ঠিক আগের মতোই, এখানে দুইটা সোর্স অ্যাক্টিভ আছে, মানে দুইটা সোর্স আছে, আমি হচ্ছে একটা একটা সোর্সকে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করে দেখবো হচ্ছে ওর মধ্যে দিয়ে কত কারেন্ট যায়। তাহলে যদি আমি হচ্ছে 30 ভোল্টের অ্যাক্টিভ করি তখন কি অবস্থা হয় দেখেন, হোয়েন 30 ভোল্ট অ্যাক্টিভ, যখন হচ্ছে 30 ভোল্ট অ্যাক্টিভ তখন কি ঘটনাটা ঘটবে দেখেন, যে তাহলে হচ্ছে আমরা ওই আগের মতোই যখন হচ্ছে 30 ভোল্ট অ্যাক্টিভ তখন দেখবো এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়,
আর যখন আমি দেখবো হচ্ছে 4 এম্পিয়ার অ্যাক্টিভ, তখন ওর মধ্যে দিয়ে কিভাবে কতটুকু কারেন্ট যায়। তাহলে কিভাবে করতে পারি আমরা? তাহলে আমি আগে টোটাল সার্কিটের হচ্ছে টোটাল কারেন্টটা নির্ণয় করি। টোটাল কারেন্ট নির্ণয় করে আমরা সার্কিটের হচ্ছে টোটাল কারেন্টটা নির্ণয় করতে পারি, এবং হচ্ছে তারপরে এখানে একটা কারেন্ট ডিভাইডার রুল যদি প্রয়োগ করি এই পয়েন্টে, তাহলে আমরা আইএন পাবো। অথবা যারা হচ্ছে এটাই সবচেয়ে সহজ হবে, আপনার যদি ভোল্টেজ মানে ডিভাইডার রুল প্রয়োগ করে, তাহলে এখানে সিরিজের অনেকগুলা এখানে ঝামেলা আছে। তাহলে প্রথমে আমরা করি টোটাল আই কত সার্কিটের, আই কত। তাই এই সার্কিটের আই কত, টোটাল রেজিস্টর কত, রেজিস্ট্যান্স কত 30, আর টোটাল হচ্ছে ভোল্টেজ হচ্ছে 30, আর রেজিস্ট্যান্স কত দেখি আমরা 6 আর 4 10। এটা সিরিজ তো, এটা তো সিরিজ একই তো, তাহলে হচ্ছে এটা 10, একটু বড় করে লিখি 6 4 10, প্যারালাল হচ্ছে 10, যোগ হচ্ছে 15, কত আসে দেখেন তো, 10 5 15, টোটালটা আসে হচ্ছে 1.5 এম্পিয়ার না? তাহলে হচ্ছে এই 1.5 এম্পিয়ার আমি কি এটা কি বের করছি, টোটাল কারেন্ট। দেখেন এই সার্কিটটার হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত এই টোটাল কারেন্ট হচ্ছে, তাহলে এখানে দেখেন এই 10 প্যারালাল 10 হচ্ছে 5 15 5 20, তা 30 ভাগ 20 হচ্ছে 1.5 এম্পিয়ার। তাহলে দেখেন এই পয়েন্ট পর্যন্ত 1.5 এম্পিয়ার আসছে, আমার দরকার কোনটা, আইএন। এই শাখায় কত কারেন্ট যাচ্ছে মানে হচ্ছে শর্ট সার্কিট শাখা, সেটাই দরকার। তাহলে এই পয়েন্ট দেখেন এখান থেকে ভাগ হচ্ছে, কিছু গেছে এদিকে কিছু এদিকে, এগুলো আগের নিয়মই। তাহলে একটু খেয়াল করে আমি দেখতে পারবো, এখানে আমি একটু বাড়াবো না। সেটা হচ্ছে দেখেন এই শাখার মধ্যে রেজিস্ট্যান্স কত, টোটাল 6 আর 4 10, আর এই শাখার মধ্যে রেজিস্ট্যান্স কত 10। তো দুই শাখার মধ্যে রেজিস্ট্যান্স যেহেতু সমান, আপনি দেখতে পাচ্ছেন এখানে এই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 10, আর এই যে শাখাটা আছে এটার রেজিস্ট্যান্স 10। তো দুই শাখার রেজিস্ট্যান্সের মান যেহেতু সমান, তাহলে সেই কারেন্টটা তো দুই সমান ভাগে নিশ্চয়ই ভাগ হবে, কারণ বাধা যেহেতু দুই পাশে সমান, তো অর্ধেক অর্ধেক যাবে। তাহলে আইএন প্রাইমটা কত আপনি দেখেন, তাহলে হচ্ছে 1.5 ভাগ 2, তাহলে হচ্ছে 0.75 এম্পিয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমি শর্টকাট যেহেতু আমরা বুঝছি সেই কারণে লিখলাম, কিন্তু মানের যদি ভেরিয়েশন থাকে তখন কিন্তু আপনারা এরকম 2 দিয়ে আপনি ভাগ দিতে পারবেন না। তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার যে রুল আছে সেইটা প্রয়োগ করবেন। আমরা এটা হয়তো নতুন করে বলার আর কিছু নাই, আপনারা এগুলো মানে পিছনে আমরা অনেক অনেক অনেকবার মানে আলোচনা করে আসছি। এটা গেল, তাহলে আমি একবার কিন্তু পাইলাম হচ্ছে আইএন প্রাইম মানে হচ্ছে এই 30 ভোল্ট সোর্স যখন অ্যাক্টিভ থাকবে তখন হচ্ছে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে সেটা আমরা পাইছি। এরপরে আমরা দেখবো হচ্ছে এই 4 এম্পিয়ার সোর্স যখন অ্যাক্টিভ থাকবে তখন কত যায়, তারপর দুইটা আমরা সমন্বয় করব। তাহলে হচ্ছে যখন আমি দেখবো হচ্ছে হোয়েন 4 এম্পিয়ার অ্যাক্টিভ, তখন আমরা অবস্থাটা সার্কিটের কি হবে একটু দেখেন। তাহলে হচ্ছে এখানে তো আছে কত, এখানে আছে 15, আর এই যে ভোল্টেজ যে সোর্সটা সেটা তো শর্ট হয়ে যাবে দেখেন। আর এদিকে কত আসবে, 30টার আমরা একটু ভিতরে দিয়ে দিই, 30 ভোল্ট। এখানে আছে 10, আর এখানে আছে কত, এখানে আছে 6, এইটার লাইন শর্ট, এই অবস্থা দাঁড়াইছে। তখন আইএন ডাবল প্রাইম কত আমি দেখি। আর এখানে আছে কারেন্ট সোর্সটা, এটা 4 এম্পিয়ার। আপনাদের দেখতে কি সমস্যা হচ্ছে? কারো যদি দেখতে সমস্যা হয়, সার্কিটটা ছোট করে আঁকছি, মানগুলো যদি বোঝা না যায় বলতে পারেন, তাহলে আমি নতুন করে আঁকবো। তাহলে হচ্ছে হোয়েন 4 এম্পিয়ার সোর্সটা অ্যাক্টিভ, তখন সার্কিটের অবস্থাটা এরকম এই চেহারাটায় দাঁড়াবে, দেখেন আপনারা বুঝতে পারেন কিনা। তাহলে আমরা হচ্ছে দেখবো এখন এই 4 এম্পিয়ার যে সোর্সটা সে ওর জন্য এখানে কত পরিমাণ কারেন্ট ফ্লো হয়। ওকে, আচ্ছা দেখেন, তাহলে আমরা আইএন কত পাইছি একটু এখানে একটু তুলে রাখি এক জায়গায়। তাহলে আইএন হচ্ছে প্রাইমটা কত পাইছি, 0.75 এম্পিয়ার একটা পাইছি, ঠিক আছে। এখানে একটু বোঝার বিষয় আছে, এটা অনেকে কালকে যখন আমরা ওই বিপরীত শাখা ধরছিলাম তখন অনেকে হচ্ছে গিয়ে এখানে বুঝতে পারেন না, বা আগেরটাও হয়তো অনেকে বুঝতে পারেন না। আচ্ছা দেখেন,
এই কারেন্ট, এই 4 এম্পিয়ার কারেন্ট তো এই পর্যন্ত আসছে, এটা আমার বুঝতে হবে, এই জায়গায় একটু বোঝার বিষয় আছে যে এই দেখেন এই 4 এম্পিয়ার সোর্সের এই পর্যন্ত আসবে, আইসা তো এটা ভাগ হবে, এইদিকে আসবে আর এইদিকে আসবে, বুঝতে পারতেছি। এইখানের কারেন্ট আইসা কিন্তু ঘুরে ফিরে এই দুইটার মধ্যে দিয়ে আবার এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে এসে কিন্তু 4 এম্পিয়ারই হবে। আমার দরকার কোন শাখার মান? এই শাখার মানটা, এই শাখার মানটা কত সেটা আমার বের করতে হবে। তাহলে দেখেন, তাহলে হচ্ছে আমি আই এন প্রাইমটা লিখি, তাহলে আমি লিখবো পয়েন্ট কারেন্ট, ওই কারেন্ট ডিভাইডার রুলটা প্রয়োগ করলাম, আপনি একটু দেখেন, এই 4 এম্পিয়ার ইনটু বিপরীত শাখা। তাহলে আমি বের করতেছি কোন শাখা? বের করতেছি হচ্ছে এই শাখাটার মান, তাহলে বিপরীত শাখা কে? তাহলে বিপরীত শাখা কে? অনেকে যারা একটু পারে না ভালো, কিন্তু অনেকে কিন্তু এই জায়গাটা হচ্ছে আমরা গুলিয়ে ফেলি, মানে এই জায়গাটায় ভুল হয় যে বিপরীত শাখা বলতে কোনটা। একটা কথা খেয়াল করবেন, একটা 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 সোর্স বলেন, একটা সোর্সের এক প্রান্ত দিয়ে যে পরিমাণ কারেন্ট বেরোবে, ও কিন্তু ঘুরে ফিরে আবার পূর্ব পর্যন্ত আবার ওই কারেন্ট ঢুকবে, এতে তো কারো কোনো সন্দেহ নাই। তাহলে পুনরায় এখান দিয়ে এসে ভাগ হইছে, ভাগ হইয়া হয়তো কিছু এদিকে গেছে, কিছু এদিকে গেছে, তাহলে পুনরায় হচ্ছে যে পয়েন্টে মিলিত হবে, ওই পয়েন্ট হচ্ছে শাখা চিন্তা করতে হবে। দেখেন পুনরায় কিন্তু মিলিত হচ্ছে, তার মানে হচ্ছে এই মিলিত হওয়ার পর্যন্ত কিন্তু এই একটা শাখা, কারণ পুনরায় মিলিত হয়েছে, তখন এনে তাকাইলেই বোঝা এই থেকে এইটু একটা শাখা। তাহলে এটা কত? 6। আর বিপরীত শাখা তার মানে হচ্ছে দুই শাখার যোগফল, একটা হচ্ছে তাহলে 6, এই 6 একটা 6 তো কোনো সন্দেহ নাই। কিন্তু আমার যে এই শাখার বাকি শাখাটায় কত আছে, মানে আইএন এর শাখাটা কতটুকু, মানে এই শর্ট সার্কিট আইসা কিন্তু এখানে আইসা কিন্তু কারেন্ট আবার এদিকে যাবে এদিকে যাবে, তার মানে এই টোটালটা এতটুকু নিয়ে কিন্তু একটা শাখা। ওকে, তার মানে হচ্ছে এই একটা শাখা, আর বাকি হচ্ছে এই আইএন, আইএন থেকেই কারেন্টটা যাবে, কিন্তু ওর সাথে রিলেটেড হচ্ছে এই এই যে রেজিস্টর গুলা, এই যে এই তিনটা, এই কয়টা মিলে হচ্ছে একটা শাখা, এটা আমার বুঝতে হবে। তাহলে এর মধ্যে তাহলে এইটা মিলে একটা করতে হবে, ঠিক আছে? তাহলে একটা দেখেন, যেমন এইটার এক প্রান্ত এখানে লাগানো আছে, আর এক প্রান্ত ধরেন এখানে লাগানো আছে, আমি যদি এরকম, এটা এরকম, এই হচ্ছে শর্ট সার্কিটে, এই হচ্ছে শর্ট, এটা 4, এই যে 10, তাহলে এইটা কিন্তু এখানে লাগানো, তার মানে হচ্ছে এটা কিন্তু পাশে এনে এরকম আঁকা যায়, তার মানে এই 15 কিন্তু এখানে, বুঝতে পারবেন? তার মানে এইটা আর এইটা প্যারালাল, এটা আপনি বুঝতেই পারতেছেন যে এইটা এবং এইটা প্যারালাল। তাহলে হচ্ছে, তাহলে বিপরীত শাখাটা আমি লিখি, মানে হচ্ছে এক শাখা হচ্ছে 6, বাকি শাখা কত? বাকি শাখা হচ্ছে এই এই যে তিনটা মিলে একটা শাখা। তো সেক্ষেত্রে তো আমার তিনটা যোগ বিয়োগ কি হবে সেটা ডিপেন্ড করবে, এই তিনটা মিলাবো যে যোগ, তিনটা যে একত্রিত করবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে ও সিরিজে আছে না প্যারালালে আছে না কি অবস্থায় আছে। সেখানে দেখতে পারতেছে এই দুইটা 10 প্যারালাল 15, এই দুইটা হচ্ছে প্যারালালে আছে। তারপরে এই দুইটা যখন একটা হয়ে যাবে, দেখেন এই দুইটা শাখা যখন ভেঙে একটা হয়ে যায়, সে কিন্তু 4-এর সাথে থাকে সিরিজে। এই এই হচ্ছে অবস্থাটা দাঁড়ায়। তাহলে আইএন এর প্রাইমের মানটা কত? এটা ডাবল প্রাইম দেই আমি, 2.4। আপনারা বলতেছেন দেখতেছি 2.4, 1.5 বুঝতেছি না। তাহলে হচ্ছে এটা তো তাহলে 15, এটা 15, তাহলে হচ্ছে এই দুইটা 10 + 15, তাহলে হচ্ছে কত, তো কত দাঁড়ায় আমার এখানে হচ্ছে, এটা হচ্ছে গিয়ে কত, এটা 50, 150 ভাগ, এখানে 6 যোগ 4 10, 10 6 16, তাহলে 24/16, 1.5 আসে। ওকে, তাহলে হচ্ছে আমরা এইটাও পাইছি 1.5। এখন দেখেন এগুলার তাহলে আমরা একটু ডিরেকশনটা দেখি, এই ডিরেকশনে ভুল হয় অনেক সময়, তাহলে আমরা ডিরেকশনটা একটু সঠিকভাবে দেখি। এই কারেন্ট যেটা, সেটা হচ্ছে এই কারেন্ট, এটা ওর মধ্যে কোন দিকে যাবে, এখান থেকে এদিকে ঢুকবে, বুঝলাম। এবং হচ্ছে এই যে শাখাটার কারেন্ট, এটাও হচ্ছে ওর মধ্যে একই দিকে যাবে, তাহলে হচ্ছে এই যে এটাও হচ্ছে উপর থেকে নিচে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে উপর থেকে নিচে যাচ্ছে। আর এই যে ওর যে ফোর বোল্ট যখন একটিভ থাকবে তখন হচ্ছে উপর থেকেই নিচে যাচ্ছে, তাহলে তাহলে এটা আমরা যোগ করতে পারি। তা টোটাল আইএন কত? একটা হচ্ছে 0.75 আর একটা হচ্ছে 1.5, যা হয় তাতে।
2.25। তাহলে হচ্ছে আমরা কার মানটা পাইছি? আমরা হচ্ছে আইএন এর মানটা পেয়ে গেছি। এখন আমার কার মান লাগবে? আমরা হচ্ছে আইএন এর মানটা পাইছি, কিন্তু আমার দুইটা উদ্দেশ্য নিয়ে আমি আগাইছিলাম, একটা হচ্ছে আইএন এর মান আর একটা হচ্ছে আরএন এর মান। তো আরএন এর মান কত আপনারা একটু বলেন তো। আরএন যখন করব তখন কি অবস্থাটা দাঁড়াবে সার্কিটের? এইটা শর্ট হয়ে যাবে, এখানে আছে 15, এইটা আছে 10, এইটা এই অবস্থায় আছে, এইটা হচ্ছে এখানে 6, এখানে আছে 4, আর এইখানে হচ্ছে আরএন। আরএন তাহলে আরএন কত দেখেন তো। 15 প্যারালাল হচ্ছে 10 যোগ 4 যোগ 6, 16 ওহম। তাহলে এইটা এটা প্যারালাল, তার সাথে এই দুইটা যোগ, তাহলে হচ্ছে 16 ওহম। সিম্পলি আমি পেয়ে গেছি। এর পরের কাজ কি আমার? এর পরের কাজ হচ্ছে আমি একটা নর্টন সমতুল্য একটা সার্কিট ড্র করব। 28 28 28 কত কি বলবো, 28 তারা বলতেছেন, তারা কি দেখে বলতেছেন তো বুঝতেছি না। এই দুটো হচ্ছে প্যারালাল, তাহলে প্যারালাল কত হয় এটা? 150 ভাগ হচ্ছে 25, 6 6 আর 4 10 আর 6 16, 16ই হওয়ার কথা। এরপর দেখেন, এরপরে হচ্ছে আমার লাস্ট স্টেপ। আমার মূলত মোটামুটি কাজ শেষ। এ বলছে লাস্ট স্টেপ। লাস্ট স্টেপ হচ্ছে আমার একটা সমতুল্য একটা সার্কিট ড্র করতে হবে। সেটা হচ্ছে নর্টন সমতুল্য সার্কিট ড্র করতে হবে। নর্টন সমতুল্য সার্কিট। তো নর্টন সমতুল্য সার্কিট হচ্ছে, দেখেন আমরা একটা কারেন্ট পাইছি, এটা তাহলে আমরা একটা কারেন্ট সোর্স দেখাইতে হবে। তা কারেন্ট সোর্স এখানে আমরা কত পাইছি? 2.25। আমি কিন্তু নর্টন সমতুল্য সার্কিট আঁকতেছি, এর সাথে প্যারালালে চলে যাবে হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমি যেটা হচ্ছে পাইছি আরএন, আরএন পাইছি হচ্ছে 16, আরএন সমান এই 16 একটা আসবে। আরেকটা হচ্ছে আমি খুলে রাখছিলাম, সেটা হচ্ছে আরএল বলি আমরা, সেটা হচ্ছে 12। এই দুইটা হচ্ছে এর সাথে প্যারালালে আসবে। তখন হচ্ছে আমার এই কারেন্টের মানটা বের করতে হবে, এইটা I12 এইটা। ওকে, এটা হচ্ছে লাস্ট স্টেপ। পিছনে আমরা দুইটা মান পাইছি, আপনারা হয়তো এতক্ষণ আমার সাথে ছিলেন, হয়তো দেখছেন। একটা হচ্ছে আমরা আরএনটা পাইছি, নর্টন রেজিস্ট্যান্স, আর একটা পাইছি আমরা হচ্ছে নর্টন কারেন্ট আইএন। এই যে দুইটা প্লাস হচ্ছে আমি একটা মানে শর্ট করে রাখছিলাম, একটা শাখারে আমি খুলে ওই শাখাটা শর্ট করে রাখছিলাম। ওকে, সেইটা হচ্ছে এই তিনটার সমন্বয়ে একটা সার্কিট অঙ্কন করতে হবে। এখন যেহেতু আমি কারেন্ট পাইছি নর্টন কারেন্ট, তাহলে হচ্ছে যেহেতু কি হবে, এটা কারেন্ট সোর্স হবে না, তাহলে হচ্ছে আমি এখানে একটা কারেন্ট সোর্স পাইলাম এই, প্লাস হচ্ছে সাথে যে দুইটা আছে, একটা হচ্ছে আমি আরএন যে মানটা পাইছি 16, সেই 16 সাথে হচ্ছে আপনার যেটা আমি শর্ট করছিলাম যে শাখাটা, সে শাখাটা হচ্ছে এই I12। ঠিক আছে, আর এখানে যদি I12 না বলে আপনাকে আইএবি বলে, এখানে এবি দিয়া দেয়, তাহলে আইএবি। ঠিক আছে, আপনি যে যে মানে যা যেভাবে আপনি মানে যা চায় অঙ্কে মূলত। তাহলে এখন দেখেন এখানে তো আর এখানে আর কিছু করার আছে, তাহলে হচ্ছে আইএবি, I12 আমি লিখলাম। I12 তাহলে কত? এখানে আমি পাইছি 2.25, আর ইনটু দুইটা শাখায় ভাগ হচ্ছে, একটা 16 বিপরীত শাখা, আর দুইটা হচ্ছে একটা 16 যোগ 12, কত আসে? 1.2 1.28, তাহলে হচ্ছে 1.28 এম্পিয়ার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে হচ্ছে মোটামুটি হচ্ছে নর্টন সার্কিটের সমাধান। এরপর দেখেন যে জায়গায় আমার একটু আলাদা থাকতে পারে সেটাও বলে দিই। সেটা হচ্ছে আপনি যোগ বিয়োগ ক্যালকুলেশন করে আপনি হচ্ছে আইএন এর যে মানটা, এখানের যে কারেন্টের যে মানটা, সেটা আপনি পাইছেন হচ্ছে নেগেটিভ, মাইনাস পাইছেন, মাইনাস পাইছেন। তাহলে হচ্ছে আপনার এটা এবি, এটা এবি ছিল না, এই শাখা তো এবি, তাই না? এবি তো। তাহলে হচ্ছে আপনি যে যে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে উল্টা, মানে আপনি মাইনাস পাইছেন। বুঝাতে পারছি যে আপনার হচ্ছে এই আইএন এর মানটা যে আমরা নির্ণয় করলাম, সেখানে দেখেন দুইটা সোর্সকে অ্যাক্টিভ করলাম, সেখানে দুইটা ক্যালকুলেশন করছি, এই সার্কিটটায় যেহেতু প্লাস হয়েছে, দুইটা পজিটিভ একটা আমরা আইএন এর মান পাইছি, মানে হচ্ছে এই নর্টন রেজিস্ট্যান্স এর মানটা আমরা পজিটিভ পাইছি। কিন্তু যখন আপনি নেগেটিভ পাইতেন, মানে মাইনাস পাইতেন, উল্টাটা পাইতেন, তখন তখন ঘটনাটা কি ঘটতো? তখন ঘটনা কি ঘটতো সেটা হচ্ছে ব্যাপার। তখন কি করতেন আপনি? তখন এই এই যে সোর্সের ডিরেকশনটা,
মানে আমি যদি -2 পাই এরকম পাইতাম, তখন আপনি এই সোর্সের ডিরেকশনটা কোন দিকে দিতেন? মানে এদিকে দিতেন, তখন কারেন্ট কোন দিকে ফ্লো হতো? বি থেকে এর দিকে যাইতো, দেখছেন? তখন তখন কারেন্টের ডিরেকশন কোন দিকে যাইতো? বি থেকে এর দিকে যাইতো। তখন হচ্ছে আপনার কি আই বি এ হইতো, আই বি এ হইতো। যদি আপনি মাইনাস পেতেন, ঠিক আছে, যদি হচ্ছে আপনি মাইনাস পেতেন, তখন হচ্ছে এদিক থেকে ওদিকে যেত। ওকে, এটা হচ্ছে আলাদা থাকতে পারে। এছাড়া হচ্ছে সার্কিটের মানে হচ্ছে আপনার এইটা এক এক রকম সার্কিট দেখছেন, এটা বিভিন্ন রকম থাকতে পারে। আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে থাকবেন। হচ্ছে যদি কোনো নর্টন সার্কিটের সমস্যা আপনাদের হয়, তাহলে সেগুলো হচ্ছে আপনারা নিজেদের মধ্যে সমাধান করে নিতে পারেন, অথবা কমেন্টে দিতে পারেন। মানে যতটা সম্ভব হচ্ছে, যদি আর কেউ কোনো সমাধান করে না দেয়, তাহলে হচ্ছে আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। ওকে, আসলে হচ্ছে পারা যায় না অনেক সময় হচ্ছে, মানে প্রত্যেকের কমেন্টে যে 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 আপনার হচ্ছে সবার অঙ্কগুলা করে দেওয়া, সেটা ইচ্ছা হয়, কিন্তু হচ্ছে ম্যাক্সিমামই আপনারা নিজেরা নিজেরাই করে দেন সমস্যাগুলো সমাধান। এরপর হচ্ছে কিছু আছে, অনেকে আছে অনেক করা হয় না, কিন্তু আমরা হচ্ছে মোটামুটি অনেক ব্যস্ততার মধ্যে থাকা হয়। আপনার হচ্ছে মানে অফিস করা, পরিবারকে সময় দেওয়া, এরপরে আপনার হচ্ছে মানে খুব একটা অনেক সময় থাকে না যে হচ্ছে আপনারা এটা নিয়ে এই করবো। যাই হোক, এরপরও চেষ্টা করব যে আপনাদের কিছু সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। দেখলাম অনেকেই ব্রেক চাচ্ছেন। 1.5 ঘন্টার ক্লাস তো আমরা একবারেই শেষ করে দিই। আমরা হচ্ছে মোটামুটি নটনটা শেষ করলাম, এখন হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, যেটা এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার দিয়ে অঙ্ক দেয় আপনার হচ্ছে প্রায় হচ্ছে 2018 যে পিসিবির পরীক্ষা হয়েছিল, সেখানে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ওইখান থেকে ম্যাথ দিছিল। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যেটা। তাহলে আমরা হচ্ছে ওইটা কমপ্লিট করে তারপর আপনারা একবারেই ব্রেক নেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটা সার্কিট ড্র করছি। অনেকে কমেন্ট হচ্ছে এই ধরনের সার্কিটের আপনার হচ্ছে থেভেনিন, মানে এই ধরনের সার্কিটের থেভেনিন করানোর জন্য বলছিলেন। তো আমি ভাবলাম হচ্ছে যেহেতু আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করব, তাহলে হচ্ছে আমরা এই ধরনের একটা সার্কিট নিয়েই কাজ করি। তাহলে তাহলে হচ্ছে আপনার হচ্ছে আমরা একসাথে থেভেনিনটাও কমপ্লিট করে ফেলতে পারবো। এই জন্য হচ্ছে আমরা এই ধরনের একটা ম্যাথ চুজ করা। তাহলে হচ্ছে এই একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটে কি বলছে, ফাইন্ড দা পিএল ম্যাক্স। তার মানে এই সার্কিটের যে লোড আছে আরএল, এই আরএল, এই লোডে সর্বোচ্চ পাওয়ার কত হবে, ম্যাক্সিমাম পাওয়ার কত ট্রান্সফার হবে, মানে কত হবে এই লোডের পাওয়ারটা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতে হলে আপনাকে প্রথমে কি করতে হবে, থেভেনিনটা করতে হবে, থেভেনিন করতে হবে। দেখেন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কখন হবে, এই সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার তখনই হবে যখন হচ্ছে এই লোড রেজিস্ট্যান্স যেটা আছে, সেই লোড রেজিস্ট্যান্স হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্সের সমান হবে।
আমি আবারও বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে একটা সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার তখনই হবে যখন ওই সার্কিটের যে লোড রেজিস্ট্যান্স যেটা হবে সেটা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্সের সমান হবে। শর্তটা হচ্ছে এই যে আর এল সমান সমান আরটিএস যখনই হবে তখনই হচ্ছে ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার ক্ষেত্রে যে শর্তটা সেটা হচ্ছে তখন কি হবে, লোড রেজিস্ট্যান্স থেভেনিন রেজিস্ট্যান্সের সমান হবে। তাহলে এই সার্কিটের যদি আপনি হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার বের করতে চান তাহলে প্রথমেই তাহলে আপনার কি করতে হবে, থেভেনিন রেজিস্ট্যান্সের মানটা বের করতে হবে। বুঝতেছেন তো? তাহলে এইটা মাথায় রাখতে হবে যে যদি আপনার এখানে তো আরএল এর মানটা দিয়ে দেয় না, তো এখন হচ্ছে আপনি হচ্ছে তখন অনেকে যে আরএল এর মান কোথায়, আরএল এর মান তো দেওয়ার দরকার নাই, কারণ আমি সার্কিটের যদি আরটিএস এর মানটা পাই তাহলে ওইটাই হচ্ছে আরএল। ওকে, আর যদি মান দিয়াও দেয়, ধরেন আরএল এর মান এখানে দিয়ে দিল 20, মনে করেন আরএল এর মান দিয়ে দিল কত, 20, কিন্তু আপনি হচ্ছে এই সার্কিট সমাধান করে আরটিএস এর মান, মনে করেন আরটিএস এর মান আমি পেলাম 10, তখন আপনার এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে এই 10 নিয়েই আমি কাজ করতে হবে। ওকে, কারণ হচ্ছে আরটিএস, এটা আমি আরটিএস সমান আরএল দিই, মানে সার্কিটের যে আরটিএস যেটা হবে সেটাই হচ্ছে আরএল। ওকে, তার মানে হচ্ছে আরএল এর মান দেওয়া না দেওয়া তাতে কোনো কিছু আসে যায় না, সেটা কোনো ভেরি করবে না। ওকে, মেইন হচ্ছে আপনার আরটিএস এর যে মানটা যে আসবে সেটাই হচ্ছে আরএল। তাহলে একটা একটা জিনিস আমি বুঝলাম, সেটা হচ্ছে কি আরটিএস এর মানটা বের করতে হবে। এখন হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যেটা, সেটার হচ্ছে সূত্র যেটা, সেই সূত্রটা আমরা একটু বুঝবো। এখন দেখেন, তাহলে আমরা আগে থেভেনিনটা করে নিই, তাহলে হচ্ছে আমরা থেভেনিনের যে কাজগুলো করি সেটা করে নেই, বা হচ্ছে আমরা সূত্রটাও করতে পারি। এখন দেখেন থেভেনিন, তাহলে আমরা এই সার্কিটটা সমাধান করে আমরা একটা থেভেনিন কিন্তু সমতুল্য সার্কিট পাবো, প্রেশার নেওয়ার দরকার নাই। তাহলে আমরা কিন্তু একটা কথা শিখলাম, সেটা হচ্ছে কি যে এই সার্কিটের যে আরটিএসটা বেরোবে সেটাই হচ্ছে আরএল। ওকে, তাহলে আমরা পরের ধাপে যাই, সেটা হচ্ছে এই সার্কিটটা যদি আমি থেভেনিন সমতুল্য একটা সার্কিট করি, শেষে মনে করেন আমি শেষ থেকে আসতেছি কিন্তু, তাহলে হচ্ছে আমরা এরকম একটা অবস্থা কিন্তু পাবো, এখানে একটা সোর্স পাবো যেটার নাম কি ভিটিএস, আর এখানে একটা পাবো, এখানে একটা পাবো, মনে করেন এটা আরএল আর এটা কি আরটিএস। ওকে, এটা কিন্তু লাস্ট, আমি কিন্তু শেষে এই অবস্থাটা পাবো। দেখেন সার্কিট কিন্তু আমি সমাধান করি না, মেনলি হচ্ছে আমার যে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফারের যে সূত্রটা সেটা হচ্ছে আমি আঁকবো, কিন্তু ম্যাক্সিমাম সময় হচ্ছে আমি চাচ্ছি যে সূত্রটা আমরা বুঝতে, অনেকেই তো মুখস্থ করতে পারি যে সূত্রটা তো এটা, কিন্তু আমরা চাচ্ছি বুঝতে যে হচ্ছে সূত্রটা ওইটা কেন। ঠিক আছে, এতে তো কোনো সন্দেহ নাই যে এই সার্কিটটা সমাধান করলে এরকম একটা সার্কিট আসবে, সেটা হচ্ছে আরটিএস আরএল আসবে আর এই বিটিএস আসবে, এই তো। ওকে, তাহলে দেখেন, তাহলে পি সমান আমি কি লিখতে পারি, এই সার্কিটের আই কত, তাইলে এই সার্কিটের আই কত, এই সার্কিটের আই হচ্ছে বিটিএস বাই আরটিএস প্লাস আরএল। ওকে, এই সার্কিটের আই এইটা, তাহলে আমরা পি কত এই সার্কিটটার, আই স্কোয়ার আর, তাহলে পি কত, বিটিএস বাই আরটিএস প্লাস হচ্ছে আরএল স্কোয়ার বাই আর এল, যেহেতু এই আর এল। ঠিক আছে, ওকে, আবার একটু খেয়াল করেন, পিএল দিলাম আমি, আই এর মান এতে এইটা তো কোনো সন্দেহ নাই, কিন্তু তো পিএল মানে লোডের পাওয়ার কত হবে, আই স্কোয়ার আর, তাহলে আই এর মানটা আমি বসাইলাম, আর এল এর মানটা আমি এখানে বসাইলাম। এখন হচ্ছে এই যে লোডের পাওয়ারটা ম্যাক্সিমাম হবে কখন, এই পিএল, এই লোডেরটা ম্যাক্সিমাম হবে কখন, পিএল ম্যাক্স হবে কখন, যখন হচ্ছে আরটিএস আর আরএল এর মানটা সমান হবে। তখন হচ্ছে বিটিএস উপরে আছে এই আরটিএস প্লাস এইটাও হচ্ছে আরটিএস আর স্কোয়ার, আর এটা কত, এখানে আছে আরটিএস। তাহলে আমার পিএল ম্যাক্স এর সূত্রটা কি দাঁড়ায়, এটা যদি আমি করি তাহলে হচ্ছে দাঁড়ায় হচ্ছে বিটিএস স্কোয়ার
মাইনাসে 2 2 4 4 আরটিএস স্কয়ার কাটাকাটি গেলে হচ্ছে 4 আরটিএস। দেখেন এই আমার হচ্ছে এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের সূত্রটা, এটা আমার মনে রাখতে হবে। কিন্তু কোথা থেকে আসলো এটাও আমি একটু ক্লিয়ার হয়ে আসলাম, যে সার্কিটে আই আই এই পরিমাণ কারেন্ট ফ্লো হবে। এরপরে হচ্ছে দেখেন পিএল কত, এখন মেনলি এইগুলো এইটা লাগবে কেন, এরকম লাগবে কেন, সেটা হচ্ছে যে যদি আমার কখনো সার্কিটে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারটা বলে দেয়, ম্যাক্সিমাম পাওয়ারটা বলে দিল আপনার হচ্ছে আরটিএস বা আরএল এর মানটা জানতে চাইলে, তখন কিন্তু আপনার এই যে হচ্ছে এটারে হয়তো আপনার ভাঙানো লাগতে পারে, এটা ভাঙা লাগতে পারে, সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে একটু মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এই সূত্রটা পেলাম, এইটা আমার হচ্ছে জরুরি, এটা আমার লাগবে, এখান থেকে আমরা হচ্ছে এটা পাবো। এখন আসি আমি সার্কিটে, এখন আসি আমি হচ্ছে সার্কিটে। আপনাদের যদি হচ্ছে কোনো মেসেঞ্জার গ্রুপ থাকে এবং সেখানে যদি সবার অ্যাড করার দরকার পড়ে, সেটা হচ্ছে আপনারা ক্লাস শেষে হয়তো যে একটা পোস্ট হয় সেখানে আপনারা সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিন, সবাই হচ্ছে ওখান থেকে মানে অ্যাড হয়ে নেবে। এখন ক্লাসের মধ্যে আপনারা যদি হচ্ছে গ্রুপ নিয়ে ডিসকাস করেন, তাহলে হচ্ছে অনেকের মনোযোগটা তো ওখানে চলে যাবে, ঠিক আছে? হয়তো অনেকে চাইতেও যাবে, অনেকে না চাইতেও যাবে। তো আশা করছি আপনারা এটা নিয়ে হচ্ছে ক্লাসের শেষে আপনারা হচ্ছে আলোচনা করে নিয়ে, অথবা যে পোস্ট দেওয়া হয় সেই পোস্টের কমেন্টে আপনারা হচ্ছে গ্রুপের লিঙ্ক দিয়ে হচ্ছে সবাই সেখানে জয়েন করে নিবে। তো এখানে তো যার যে জয়েন করবে তার ইচ্ছাতেই করবে, সে খুঁজেই করবে। তো হচ্ছে আপনারা এই ক্লাসের মধ্যে হয়তো আশা করি কমেন্টে হচ্ছে গ্রুপ নিয়ে ডিসকাসটা করবেন না, এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ, হচ্ছে আপনারা ক্লাসের মধ্যে হচ্ছে গ্রুপ নিয়ে ডিসকাস করবেন না, তাহলে হচ্ছে অনেকে চায় না হচ্ছে এই ধরনের আলোচনা শুনতে, তারা হচ্ছে আপনার ওই গ্রুপের ডিসকাশন এখানে চলে আসে। যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ কি পরিমাণ পাওয়ারটা যাচ্ছে সেটা হচ্ছে আমরা নির্ণয় করব। সেক্ষেত্রে তাহলে আমার এখানে হচ্ছে আগে আমার থেভেনিনটা করে নিতে হবে, কারণ হচ্ছে আমি সূত্রটা দেখলাম সেখানে বিটিএস আর আরটিএস এর মানটা দরকার। তাহলে হচ্ছে এইটার থেভেনিন সমতুল্য করতে হলে দেখেন আমরা তাহলে আবার আরেকবার এখন থেভেনিন করা লাগতেছে, প্লাস মাইনাস দেখেন আমি হচ্ছে থেভেনিন সমতুল্য সার্কিটটা আঁকছি, মানে কি আগের মতোই আমার যে সার্কিটের, দেখেন যারা হচ্ছে থেভেনিন আগেও বোঝে আগেও বোঝেন নাই, তারা হচ্ছে এটা কিন্তু আবার দেখতে পারেন। এটা আমরা এখন পর্যন্ত থেভেনিন করতেছি, তাহলে হচ্ছে আপনার এই শাখাটা, যে শাখাটার মান মানে লোড, সেই শাখাটা আমি খুলে একটা সমতুল্য সার্কিট অঙ্কন করলাম। এই সার্কিটটা অঙ্কন করার পর আমার আগের মতোই দুইটা কাজ, একটা হচ্ছে বিটিএস আর আরটিএস নির্ণয় করতে হবে। তো বিটিএস আমি কোনখানে, এইখানে পাবো না, তাই না? বিটিএস, তাহলে এটা মনে করলাম প্লাস, এটা মাইনাস, এটার একটা শাখার নাম দিলাম, এটা পয়েন্ট নাম দিলাম, যেটা হচ্ছে ধরেন এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে এইটা হচ্ছে বিটিএস, আর এখানে হচ্ছে এ পয়েন্ট, এটুকু আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যে জায়গাটা যাবো সেটা হচ্ছে এই বিটিএস এর মানটা নির্ণয় করব। এখন দেখেন বিটিএস এর মানটা কিভাবে আমি নির্ণয় করতে পারি, কিভাবে পারি দেখেন তো একটু। যে কোনো একটা জায়গা দেখেন, এই জায়গাটা এইটুকুর মধ্যে দেখেন, এইটুকু, এই যে এই জায়গাটুকু আছে, এই যে জায়গাটুকু আছে, এইটার মধ্যে যদি আমি একটা কেভিএল চালাই তাহলেও বের করতে পারবো, অথবা ওই উপর থেকেও যদি এখানেও একটু কেভিএল চালাই, এইটুকুর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এইটুকুর মধ্যে, এখান থেকে এইটুকুর মধ্যে যদি একটা কেভিএল চালাই, এইটুকুর মধ্যে অথবা নিচ থেকে যে কোনো একটা কেভিএল চালালে আমি হচ্ছে এই বিটিএস এর মানটা নির্ণয় করতে পারবো। এটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন। এখন এখন আপনি দেখেন, আপনি যদি বিটিএস এর মানটা নির্ণয় করতে হয় তাহলে আপনি কি করতে পারেন দেখেন, এটার মধ্যে কারেন্ট, এখানে এর মধ্যে ভোল্টেজ ড্রপ আর এর মধ্যে ভোল্টেজ ড্রপ লাগবে, দেখেন তো এখানের ভোল্টেজ ড্রপ লাগবে, এটা দোষ, এটার ভোল্টেজ ড্রপ আর এইটার ভোল্টেজ ড্রপ লাগবে।
তাহলে ভোল্টেজ ড্রপ পাইতে হলে আমার দুইটা দুইটা দিকে আমি যেতে পারি। একটা হচ্ছে আমি যদি এর মধ্যে এই শাখায় কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই পরিমাণ কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাও পারি, অথবা আবার আস্তে আস্তে বলি, সেটা হচ্ছে এখানে যদি আমার হচ্ছে কেভিএল চালাতে হয় তাহলে হচ্ছে আমাকে হচ্ছে এই যে শাখা এই শাখা যে কোনো এক সাইড আমি চিন্তা করবো, হয়তো এই দুই সাইড অথবা এই দুই সাইড, যে কোনো এক সাইড চিন্তা করি। এই সাইড যদি আমি চিন্তা করি তাহলে এইটুকু এবং হচ্ছে এইটুকুর এই দুইটুকুর ভোল্টেজ ড্রপ লাগবে। তো ভোল্টেজ ড্রপ মানে হচ্ছে কি, কারণ হচ্ছে কেভিএল এ তো আমার ভোল্টেজ ড্রপ লাগবে, কারণ হচ্ছে এই দুইটা আমি ক্যালকুলেশন করলে আমি বিটিএস এর মানটা পাবো। এখন এই শাখার ভোল্টেজ ড্রপটা আপনি কিভাবে বের করবেন ভোল্টেজ ড্রপ? কারণ একভাবে পারেন, সেটা হচ্ছে আপনার কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তো আপনি যদি জানেন যে এই শাখার মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তাহলেও আপনি পাবেন, এই শাখার মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে তাহলেও আপনি পাবেন একটা। দুই নাম্বার দেখেন, এই সার্কিটটাকে যদি আমি একটু অন্যভাবে আঁকি, এরকম যদি আমি একটু চেহারায় দেখাই, দেখেন আপনাদের বোঝানোর জন্য, কিন্তু যারা বুঝতেছেন তারা হচ্ছে সার্কিট আঁকার দরকার না, এমনিতেই বুঝবেন। এই এখানে 120, দেখেন আমি কারেন্ট বের করব তারপরে আবার করব, তার চেয়ে দেখেন এই একটা এই শাখাটার প্যারালালে আছে এই শাখাটা, এই শাখাটার প্যারালালে আছে এই শাখা, তার মানে এইটুকুর আড়াআড়িতে কত ভোল্ট আছে? 120 ভোল্ট। আবার এইটুকুর আড়াআড়িতে কত ভোল্ট আছে? 120 ভোল্ট। ঠিক আছে তো? আচ্ছা দেখেন বুঝতে পারেন কিনা, এই যে এই শাখাটা এই থেকে এইটুকুর মধ্যে আছে 120 ভোল্ট, এই থেকে এইটুকুর মধ্যে আছে 120 ভোল্ট। তো আমরা যদি এখানে ভোল্টেজ যে ডিভাইডার যে রুলটা আছে সেটা যদি প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা এইটার ভোল্টেজ আর এইটার ভোল্টেজ নির্ণয় করতে পারবো, মানে ভোল্টেজ ড্রপ, এইটার ভোল্টেজ ড্রপ। আবার রিপিট করি, দেখেন এইটার এইটুকুর মধ্যে যদি 120 ভোল্ট থাকে এইটুকুর মধ্যে, তাহলে এই যে এটা যদি এটা যদি আপনি হচ্ছে গিয়া সিডি পয়েন্ট ধরেন, তাহলে এই সিডি পয়েন্টের মধ্যে হচ্ছে 120 ভোল্ট আছে, এইটুকুর মধ্যে 120 ভোল্ট আছে। তা আমি হচ্ছে এখানে যদি লেখি V10, আপনি দেখেন আমি যদি লেখি হচ্ছে V10, তাহলে কত লিখতে পারি? উপর হচ্ছে 120 ভোল্ট, ভোল্টেজ ডিভিশন সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম। ভোল্টেজ ডিভিশনের সূত্র হচ্ছে মোট ভোল্টেজ ইনটু হচ্ছে যে শাখার ভোল্টেজ আমি বের করতেছি ওই শাখার রেজিস্ট্যান্স। তাহলে এখানে আমি 10 এর বের করতেছি, 10, নিচে হচ্ছে দুই শাখার যোগফল, একটা হচ্ছে 10 একটা হচ্ছে 20, কত আসে? তো এখানে আছে কত? ক্যালকুলেশন করলে আপনার আসে হচ্ছে, কেউ বলেন, 40 ভোল্ট। ওকে, দেখেন তাহলে হচ্ছে V10, তার মানে আমরা এইখানের কিন্তু ভোল্টেজ ড্রপটা পাইছি, এইখানের আমরা ভোল্টেজ ড্রপটা পাইছি। এরপর দেখেন যদি আমি এইটা এইটা বের করলাম, এখন এই 20 তো বের করার দরকার নাই, কারণ আমি তো যে কোনো দুইটা, এই দুইটা হয়তো এই দুইটা নাহলে এই দুইটা, যে কোনো দুইটা পেলেই হবে। তাহলে আমি বের করে B25, B25 কত? আগের মতো টোটাল আছে 120 ইন্টু 25, আর 25 যোগ 5, তাহলে এটা কত পাই? তাহলে 100 ভোল্ট, তাই তো? তাহলে হচ্ছে এখন আমি কেভিএলটা প্রয়োগ করতে পারবো। এখানের ভোল্টেজ পাইছি, এখানের ভোল্টেজ পাইছি, মানে এটা দেখি আমি এই সার্কিটটা, এইটার ভোল্টেজ পাইছি, এইটার ভোল্টেজ পাইছি, এখন আমি কেভিএল প্রয়োগ করতে পারবো। এই জায়গায় এখন আমি কেভিএল প্রয়োগ করতে পারবো। আমি এই নিচেই দেখাই, দেখেন তো একটু বোঝেন কিনা। তাহলে কেভিএল প্রয়োগ করার আগে আপনারা এই ভুলটা কখনো করবেন না, সেটা হচ্ছে যেমন হচ্ছে অনেকে কেভিএল প্রয়োগ করার আগে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে রেজিস্টর যেটা আছে রেজিস্ট্যান্স গুলোর ওগুলার পোলারিটি ঠিক করে দিবেন, নাহলে আপনি ভুল করবেন। পোলারিটি কার অনুসারে ঠিক করবেন? একটা সার্কিটের যে সোর্স থাকবে সেই সোর্সের পোলার মানে সোর্সের ডিরেকশন অনুযায়ী। দেখেন এখানে উপরে পজিটিভ নেগেটিভ কারেন্ট তো এদিকে ফ্লো হচ্ছে, এদিকে কারেন্ট এদিকে যাচ্ছে, এদিকের কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এদিকে গেলে কি হবে? এদিকে এদিকে তাহলে কি হবে? প্লাস মাইনাস। এদিকে গেলে কি হবে? প্লাস মাইনাস। এই ডিরেকশনে যদি আপনি ভুল করেন তাহলে আপনার বিটিএস এর মানটা আপনি বের করতে পারবেন না সঠিকভাবে।
সেক্ষেত্রে দেখেন এই 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 ভোল্টেজ সোর্সের জন্য কারেন্ট এদিকে যাচ্ছে, এই পর্যন্ত আসছে, আইসা এদিকে গেছে, এদিকে গেছে, তার মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এ পর্যন্ত আমি বুঝে গেছি, শেষ। এরপরে দেখেন তাহলে আমি এখন বিটিএস টা নির্ণয় করুন। তাহলে বিটিএস এই যে কোনো এক সাইড থেকে ঘুরি, ধরেন এই সাইড থেকেই ঘুরলাম, এই সাইড থেকেই ঘুরলাম, তাহলে এটা হচ্ছে বিটিএস, এটা শেষের সাইনটা ধরলাম, তাহলে মাইনাস মাইনাস বিটিএস লিখলাম। তারপর আমি এখান থেকে এখানে আসলাম, এটাও শেষের সাইন, তাহলে কি প্লাস, এখানের ভোল্টেজ কত, V25 এর ভোল্টেজ কত পাইছি আমি 100। তারপর আমি এখানে আসলাম, এটার ভোল্টেজ কত পাইছি, এটা মাইনাস, মাইনাস কত 40 ইজ ইকুয়াল টু 0। তাহলে বিটিএস এর মানটা কত, বিটিএস এর মানটা হচ্ছে প্লাস মাইনাস করলে হয় কত 60 ভোল্ট। ওকে, যে কোনো এক সাইড থেকে আপনি যাবেন, আপনার ক্যালকুলেশন ওইটাই আসবে। আপনি যে কোনো এক সাইড গেলে কি আপনার ক্যালকুলেশন কি কি আসবে, ওইটাই আসবে। বুঝতে পারতেছেন? মানে হচ্ছে আমি এই সাইড থেকে একটা কেভিএল প্রয়োগ করছি, এখন এইটার ভোল্টেজ ড্রপ, এইটার ভোল্টেজ ড্রপ কিন্তু আমি আগেই বের করেছি। এখন আপনারা অনেকে কারেন্ট বের করে করে, যার জন্য যেটা সুবিধা হয়। তবে ভোল্টেজ ড্রপ এই অঙ্কে ভোল্টেজ ড্রপ বের করে নিলে তাহলে আপনার কি হবে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আপনার অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবে। কিন্তু দেখেন আপনি পরীক্ষার খাতায় একটা অঙ্ক পেলেন, আমি বলি, সেখানে হচ্ছে এখানে একটা রেজিস্টরের মান দেওয়া আছে, এখানে ধরেন পরীক্ষা একটা অঙ্ক পেলেন, সেখানে কি এখানে একটা রেজিস্টরের মান, এখানে একটা রেজিস্টরের মান দেওয়া আছে এখানে, তখন কিন্তু আপনি আর এই কাজটা করতে পারবেন না। এখানে যদি একটা রেজিস্টরের মান দেওয়া থাকে, এখানে যদি একটা রেজিস্টর থাকে, তখন কিন্তু আপনি এই ভোল্টেজ ডিভাইডার রুল আমি ঠাস করে যেভাবে করছি সেভাবে করতে পারবেন না। আর তখন হচ্ছে এই 120 কিন্তু এর আড়াআড়ি থাকবে না, কারণ এখানে কিছু ড্রপ হবে, এখানে কিছু ড্রপ হবে। তখন আপনি হচ্ছে, তখন আপনি কারেন্টের দিকে যাবেন, তখন কারেন্টের দিক গেলে আপনার হচ্ছে সুবিধা হবে। নাইলে হচ্ছে কারণ এখানে এইটা যদি করতে চান তাহলে আপনার কারেন্টের মানটা বের করতেই হবে, কারণ এখানে এখানে ড্রপ বাদ দিলে বাকি ভোল্টেজ তো এর আড়াআড়ি পাবেন আপনি। ওই একই কথা, তার চেয়ে হচ্ছে আপনি যদি কারেন্ট বের করেন তাহলে আপনি তাড়াতাড়ি করতে পারবেন। কোন দিকে যাবেন সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার অঙ্কের প্রশ্নের উপর, কি কোনো কিরকম দিল সেই অনুসারে, ঠিক আছে? তো এটা তো আর দেয় না দেখে ওই ঝামেলা নাই। এই পোলারিটি বের করার জন্য সময় যদি সোর্স দুইটা থাকে, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনার, তাহলে তো আপনার সুপারপজিশন অ্যাপ্লাই করতে হবে, সুপারপজিশন অ্যাপ্লাই করে যোগ বিয়োগ করে দেখবেন হচ্ছে কোন দিকে যায়, ঠিক আছে? সোর্স যদি হচ্ছে দুইটা থাকে তখন আপনি কি করবেন, শক্তিশালী সোর্স যেটা, তার জন্য যেদিকে যাবে, যদি হচ্ছে আপনার 40 ভোল্ট যেটা, সেটা তো শক্তিশালী সোর্স, তো ওরটাই হবে, কারণ হচ্ছে ওদিকে কারেন্টই যাবে। আর নাইলে হচ্ছে আপনাকে সুপারপজিশন অ্যাপ্লাই করতে হবে, সুপারপজিশন অ্যাপ্লাই করে দুইটা হচ্ছে ক্যালকুলেশন করে তারপর হচ্ছে পোলারিটি ঠিক করতে হবে। ওকে, তাহলে আমরা বিটিএস এর মানটা পাইছি, এখন আমার 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 কি নির্ণয় করতে হবে বলেন? এখন নির্ণয় করতে হবে আরটিএস, আরটিএস এর মানটা, আরটিএস এর মানটা নির্ণয় করবো কেমনে দেখেন, এটা মুছলাম, এখানে হচ্ছে আরটিএস টা নির্ণয় করতে হবে এই জায়গাটায় আরটিএস, এরপর নির্ণয় করতে হবে আরটিএস, মানে এই জায়গাটায় আরটিএস। আমি এই সার্কিটটা থেকেই দেখি, মানে এই সার্কিট একটাই তো, তাহলে এই জায়গায় কি বুঝতে আপনাদের সমস্যা আছে, হয়তো অনেকের আছে। আবারও একটু আমি বলি, বিটিএস এর যে ডিরেকশন আমি প্লাস মাইনাস, এটা আমি মন মতো আমি ধরে নিছি, এটা আপনিও আপনার মন মতো ধরে নেবেন। আপনি এখানে যেরকম ধরবেন, এখানে আমি এখানে একটা এ পয়েন্ট বি পয়েন্ট, আমি যখন সার্কিট লাস্টে থেভেনিন সার্কিট আঁকবো, তখন যেহেতু আমি এ প্রান্ত পজিটিভ, এ প্রান্তে পজিটিভ সাইন দিছি, এখানে আমি পজিটিভ সাইন দিতাম। যদি হচ্ছে আমি এখানে এই পাশ প্লাস ধরতাম, তাহলে হচ্ছে লাস্ট যে সমতুল্য সার্কিট আঁকছি তখন আমি এটা এরকম দিতাম। ওকে, বিটিএস এর পোলারিটি প্লাস মাইনাস, এটা আপনি আপনার মন মতো কোন সাইডে ধরবেন সেটা আপনার মতো করে ধরবেন, সেই অনুসারে হচ্ছে শেষের সমতুল্য সার্কিটটা হবে, এখানে তো কোনো প্রবলেম নাই। আপনার যদি এ প্রান্ত পজিটিভ ধরেন তাহলে হচ্ছে এ প্রান্ত এখানে পজিটিভ দিবেন, আর যদি বি প্রান্ত পজিটিভ ধরেন তাহলে
সমতুল্য সার্কিটে যে আপনি বিপ্রান্ত পজিটিভ ধরবেন, এই পোলারিটিতে কোনো সমস্যা নাই। বাট হচ্ছে এই রেজিস্টর দুইটার পোলারিটি ডিপেন্ড করবে হচ্ছে সার্কিটের যে অ্যাক্টিভ লোড গুলো, অ্যাক্টিভ যে সোর্স গুলো থাকবে, যে সোর্স গুলা কাজ করে সেই সোর্স অনুসারে হচ্ছে ওর পোলারিটি হবে, এক নাম্বার। এখন যে সোর্স তো একটাই সার্কিটে, অধিক সোর্স থাকলে কি হবে, অতিরিক্ত সোর্স, আরো একটা দুইটা থাকলে সেই অতিরিক্ত সোর্স থাকলে যে কি হয় সেটা তো আমরা পিছনের সার্কিট করে আসছি না, থেভেনিনের দুইটা অঙ্ক করলাম, সে দুইটাই তো হচ্ছে ডাবল সোর্স ছিল, তাহলে সেটা হচ্ছে আপনার তখন আবার আপনার হচ্ছে সুপারপজিশন করে তখন হচ্ছে দেখতে হবে যে আসলে ডিরেকশনটা কোন দিকে যায়, সেই অনুসারে আমার করতে হবে। ওকে, তাহলে বিটিএস এর ডিরেকশনটা হচ্ছে আপনি আপনার মন মতো ধরে নেবেন প্লাস মাইনাস, সেই অনুসারে কেভিএল চালান। এখন আমি এই জায়গায় চলে আসি, এই জায়গাটায় আমার আরটিএস এর মানটা নির্ণয় করতে হবে। এই সার্কিট এই সার্কিটের মধ্যে তো কোনো তফাৎ নাই, আছে এই দুইটা এই মাঝেই তো আরটিএস, এখানে বিটিএস একই তো। আমি এই চেহারায় নিয়ে আসলাম। ওকে, এই চেহারায় নিয়ে আসলাম, এই চেহারায় নিয়ে আসলাম। তাহলে দেখেন আরটিএস এর মানটা নির্ণয় করতে হবে। আরটিএস এর মানটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি কাজটা করি, আগেই তো করে আসছি, যে যে সোর্স গুলো থাকে তাদের ধর্ম অনুসারে শর্ট অথবা ওপেন হয়। যেহেতু এই সার্কিট একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে আরটিএস এর মান বের করার ক্ষেত্রে, এই আরটিএস এর মান বের করার ক্ষেত্রে আমার এই ঘটনা ও কি হবে তখন, ও তখন কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে এই আরটিএস এর মান বের করার সময়। এখন দেখেন তাহলে কি ঘটনা ঘটে, দেখেন তো এখানে তো আরটিএস বের করবেন, তাহলে দেখেন তখন দেখেন এই দুইটা, এইটা আর এইটা, দেখেন এইটার এক প্রান্ত কিন্তু এখানে লাগানো আছে মূলত এরকম, এখানে আছে 10, এই 10-এর এক প্রান্ত হচ্ছে কার সাথে, এই চেহারায় চলে আসে দেখেন। মানে হচ্ছে দেখেন এই যে 10, এই 10-এর এক প্রান্ত আছে এই জায়গায়, মানে এই দুই প্রান্ত কিন্তু এখানে এসে শর্ট করা, এই 10 আর 20, আর এক প্রান্ত এখানে লাগানো। তাহলে আরটিএস যদি আপনি বের করতে যান দেখেন, তাহলে এই 10 আর 20 কিসে আছে, প্যারালালে আছে, তার মানে 10 প্যারালাল 20, এতে তো কোনো সন্দেহ নাই, এই 10 আর প্যারালাল হচ্ছে 20, আর তার সাথে এই দুইটাও তো প্যারালাল আছে, এই দুইটা প্লাস হচ্ছে কত 25 প্যারালাল 5, এই যোগ দিলে যা হয় কত মান আসে, আরটিএস এর মানটা একটু করে বলেন। এখানে আছে কত 20, এটা কত 25, এটা 5, 11.3। এটা ক্যালকুলেটর একবারে কেমনে করবেন এগুলা হচ্ছে পিছনে আমরা অনেকবার আলোচনা করে আসছিলাম যে আরটিএস এর টোটাল কেমন। এই সার্কিটটা দেখেন, যে কোনো একটা সার্কিট আপনারা এই জায়গায় অনেকেই হচ্ছে ভুল করে, 8386 কত, কোনটা লিখবো আমি, 10.83 লিখলাম, প্রবলেম নাই, আপনারা করে নেবেন হচ্ছে যা আসে। দেখেন এইটার এক প্রান্ত হচ্ছে এখানে, আর এক প্রান্ত যদি শর্ট হয়ে যায় তাহলে হচ্ছে এই দুইটা কিন্তু প্যারালাল, এই দুইটা প্যারালাল এরকম, তাহলে এটা আপনারা আর নতুন করে আমরা গেলাম না, আমাদের অনেক দূর যেতে হবে, এগুলো সিম্পল বিষয়গুলো আমরা হচ্ছে অনেকবার ডিসকাস করছি। এখন আমরা একটা থেভেনিন সমতুল্য সার্কিট ড্র করব, দেখেন সেখানে হচ্ছে এই ভিটিএস কত 60, আর এখানে আরটিএস কত পেলাম আমি 10.83, আর এখানে আরএল আমি কত খুলছিলাম বলেন তো, আরএল এর মানটা কত, 10.83 হচ্ছে আরটিএস, আরএল এর মানটা কত বলেন তো কেউ, আরএল এর মানটা হচ্ছে 10.83। কারণ কি, কারণ আমরা কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতেছি, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু আরটিএস সমান সমান আরএল, একটু আগে আমরা দেখে আসছিলাম আরটিএস সমান সমান আরএল, তার মানে আমি যে আরটিএস এর মানটা পেয়েছি সেটাই কি আরএল, সেটাই কি আরএল। ওকে, তাহলে হচ্ছে এই হচ্ছে, এখন আপনাকে চাইছে ম্যাক্সিমাম পাওয়ার বের করতে, তা ম্যাক্সিমাম পাওয়ার বের করার সূত্রটা আমরা কি জানি না, পিএল ম্যাক্স, একটু আগে আমরা সূত্রটা পড়ছিলাম, ভিটিএস স্কোয়ার ভাগ হয়েছে 4 আরটিএস, এটা সূত্র, আমরা একটু আগে সূত্রটা কোথা থেকে আসে সে পর্যন্ত আমরা হচ্ছে ক্যালকুলেশন করে দেখাইছি যে সূত্রটা কোথা থেকে আসে।
এরপর দেখেন বিটিএস স্কোয়ার কত, এখানে বিটিএস কত পাইলাম আমরা 60 স্কোয়ার, আর এখানে হচ্ছে 4 ইন্টু আরটিএস কত, আরটিএস হচ্ছে 10.83। এই এটা হচ্ছে কিন্তু লোডের ম্যাক্সিমাম পাওয়ার কত, লোডের ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে মান যেটা আসে কত আসে একজনে বলেন। তাহলে আসতে হচ্ছে 81.3 ওয়াট। ওকে, তাহলে আমরা হচ্ছে এই যে ম্যাক্সিমাম হচ্ছে যে পাওয়ারটা সেটা বের করতে পারলাম। কার এটা? লোডের ম্যাক্সিমাম পাওয়ার। কার? লোডের ম্যাক্সিমাম পাওয়ার, পিএল ম্যাক্স। লোডেরটা কিন্তু এই প্রমাণটা হয়, সেটা আমরা কিন্তু করে আসছি এখানে। এখন আপনাকে বললো যে সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার কত, সোর্স থেকে কত সরবরাহ করতে হবে। এখন দেখেন সোর্স থেকে কত সরবরাহ করতে হবে, এখন তাহলে হচ্ছে তখন হচ্ছে এই ডাবল হয়ে যাবে কিন্তু, কারণ এই আরটিএস আরএলটা কিন্তু দুইটা, তখন হচ্ছে এটা সূত্রটা দেখেন, পি সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার, সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্স পাওয়ার, এর সূত্র হচ্ছে 2 × PL ম্যাক্স। ওকে, এর সূত্র কি 2 × PL ম্যাক্স। এটা অঙ্কে এই অঙ্কটা এই অঙ্ক এই যে আমরা যে গাণিতিক সমস্যাটা করছি সেটাই বলে না, কিন্তু সোর্সের যদি কোনো ম্যাক্সিমাম পাওয়ার আপনাকে বলে সোর্স থেকে কত আছে, তখন হচ্ছে 2 × PL ম্যাক্স, তখন আপনি এখান থেকে করে আপনি হচ্ছে করবেন। এই অঙ্কে বলে না সোর্সের ম্যাক্সিমাম পাওয়ার কত, যদি সোর্সের বলে হচ্ছে তখন হচ্ছে 2 × PL ম্যাক্স, মানে হচ্ছে আপনার লোডের যে ম্যাক্সিমাম পাওয়ারটা হবে তার চেয়ে দ্বিগুণ হবে হচ্ছে। তাহলে 2 × 83 81.1 81.3, তাহলে হচ্ছে 160। এটা যদি 83.1 হয় তাহলে হচ্ছে এন হচ্ছে, তাহলে হচ্ছে 166.2। তো হচ্ছে মোটামুটি হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। আপনারা বুঝতে বুঝতে পারছেন, তাই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যদি আপনাদের বলে, তাহলে আগে আপনাদের কি করে নিতে হবে, থেভেনিন করে নিতে হবে। থেভেনিন করে আপনার যে আরটিএসটা পাবেন ওইটাই আপনি আরএল ধরবেন। এরপরে হচ্ছে আপনার যে সূত্রটা আছে সেটা প্রয়োগ করে আপনার হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে হবে লোডের। এখন লোডের কোনটা সোর্সের কোনটা সেটা বুঝছেন, লোডের হচ্ছে এই সূত্রটা কিন্তু লোডের জন্য। আর যদি সোর্সে যান, সোর্সে যেহেতু আছে আরটিএস আরটি, এটা ডাবল, তখন এসে দ্বিগুণ হবে, দ্বিগুণ পাওয়ার হবে, তখন হচ্ছে এটা। একটা অঙ্ক দেখেন আপনারা, এটা হচ্ছে একজন কমেন্টে দিছিলেন, তো হচ্ছে আমরা ক্লাসের শুরুতে করি নাই, কারণ হচ্ছে আমরা আগে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যদি নাই বুঝি তাহলে হচ্ছে আমরা তো এটা করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আগের ক্লাসে যে মানে সমস্যার কমেন্ট করা হয়েছিল, মানে পোস্ট দেওয়া হয়েছিল সেইটার, এটা হচ্ছে খুবই সুন্দর একটা অঙ্ক এবং অনেক গুরুত্বপূর্ণও বটে। তাই হচ্ছে হচ্ছে ক্লাসটা শেষে হচ্ছে আমরা এটা মানে মানে রাখছি হচ্ছে যে আমরা আগে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যেটা সেটা বুঝবো, এরপর হচ্ছে ক্লাসের শেষে আমরা এটা করব। এখন দেখেন সেখানে এরা কি বলছে যে আর
অ্যাডজাস্টেবল যে রেজিস্টারটা সেটা বের করতে হবে কখন, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে বের করতে হবে কি, আর অ্যাডজাস্ট যে রেজিস্টারটা রেজিস্ট্যান্স আছে তার মান, এবং হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার কত সেটাও বের করতে হবে। ঠিক আছে, আবার 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 হচ্ছে আপনার বের করতে হবে পিএল ম্যাক্স, এটা বের করতে হবে, আর হচ্ছে বের করতে হবে আর এডিজি কত, এই দুইটা মান বের করতে হবে। আর অ্যাডজাস্টেবলের মানটা বের করতে হবে কখন, যখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়। খেয়াল করে, এই আর অ্যাডজাস্টেবল যখন এইটার মানটা বের করতে হবে কখন, যখন হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয় তখন আর অ্যাডজাস্টেবলের মান কত সেটা বের করতে হবে, মানে এটা কত। ঠিক আছে, যখন ম্যাক্সিমাম মানে যখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয় তখন কত। এখন দেখেন, আগে প্রশ্নটা বোঝেন কিনা দেখেন। একটা হচ্ছে প্রথমে ধরি এইটার মান বের করতে হবে, কখনকার মান বের করতে হবে। প্রশ্নটা এরকম ছিল যে যখন হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, ফাইন্ড দা ভ্যালু অফ আর অ্যাডজাস্টেবল হোয়েন দা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার্ড, মানে যখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয় তখন হচ্ছে আর অ্যাডজাস্টেবল মান কত। এখন প্রশ্নটা আর একটু এরকম বলা ছিল, অলসো ফাইন্ড দা ভ্যালু অফ পাওয়ার ট্রান্সমিটেড টু দা লোড এট দা কন্ডিশন অফ ম্যাক্সিমাম পাওয়ার, এবং হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হচ্ছে এই কন্ডিশনে ম্যাক্সিমাম পাওয়ারটাও বের করতে হবে, দুইটা কাজ। এখন দেখেন, আমরা সমাধানের দিকে যাই। আর এল এর মানটা দিয়ে দিছে 100, তাইলে সর্বোচ্চ সর্বোচ্চ পাওয়ারটা যখন ট্রান্সফার হয় তখন আরটিএস সমান আর এল লেখা যায় না? তাহলে আর এল এর মানটা যেহেতু 100 দিয়ে দিয়েছে, তখন আরটিএস এর মানটাও কত? এটুকু তো বুঝতে কারো কোনো সমস্যা নাই। যেহেতু সার্কিটের সর্বোচ্চ কারেন্ট মানে সর্বোচ্চ পাওয়ারের সময় তখন এইটা তো হবে, তখন আরটিএস এর মানটা কিন্তু আমরা পেলাম। ঠিক আছে, এখন দেখেন এই সার্কিটের যখন আরটিএস এর মানটা হবে তখন এই সার্কিটের অবস্থাটা কেমন হবে দেখেন তো। আর এডিজি এইটা, এই 100, এই 50, এখানে হচ্ছে আরটিএস, এইটা 100, এই 50। তাহলে আরটিএস সমান কি লেখা যায় দেখেন তো, খুব মনোযোগ দিয়ে দেখেন। আরটিএস সমান কি লেখা যায়, এই আর আর অ্যাডজাস্টেবল প্যারালাল, এই দুটো প্যারালাল, প্যারালাল 100 যোগ কত 50, এটা লেখা যায়। দেখেন তো একটু খেয়াল করে। এটা কখন, এই আরটিএস এর মানটা যেহেতু জানি সেহেতু আমি এই আরটিএস এর মান হচ্ছে 100, এখানে হচ্ছে আর অ্যাডজাস্টেবল প্যারালাল 100 যোগ 50। তখন দেখেন এই 100 সমান কি, উপরে কি আর অ্যাডজাস্টেবল ইন্টু 100, আর অ্যাডজাস্টেবল যোগ 100, আর এখানে কত 50। আমরা যে হচ্ছে প্যারালালের যে হচ্ছে আমরা যে সূত্র যেটা জানি সেটা প্রয়োগ করলাম, উপরে গুণ নিচে হচ্ছে যোগ। এখানে তো কারো কোনো সমস্যা নাই আছে। এরপর দেখেন এরপরে আপনি কি করবেন, এরপরে হচ্ছে আপনি সলভ ফাংশন দিবেন। এরপর হচ্ছে ক্যালকুলেটরের যদি সলভ ফাংশন দেন তখন হচ্ছে আপনি আর অ্যাডজাস্টেবল এর মানটা পেয়ে যাবেন। কত পাবেন, ওই অনেকে হয়তো বের করে ফেলছে এর মধ্যে 100। এটুকু বুঝতে মনে হয় কারো কোনো সমস্যা নাই। এই জায়গাটায় এসে আপনি কি করবেন, ক্যালকুলেটরের সলভ ফাংশন দিবেন। কি দিবেন, ক্যালকুলেটরের সলভ ফাংশন দিবেন। এটুকু আমরা করব না, এটুকু করতে গেলে আরো আমার অনেক সময় লাগবে, সেদিকে আমি যাব না। যেহেতু আমি ক্যালকুলেটর ইউজ করতে পারবো সেহেতু আপনি ক্যালকুলেটরের সলভ ফাংশন দিবেন। আচ্ছা দেখেন, ক্যালকুলেটরের সলভ ফাংশন যদি আপনি দিতে যান তাহলে দেখেন আপনি কিভাবে দিবেন। সেটা হচ্ছে আমি এই ক্যালকুলেটরটাই দেখাচ্ছি, এই মানটাই সরাসরি আপনি উঠাবেন। এখানে আপনি দেখেন 100 চাপলাম আমি 100, এরপরে দেখেন
এখানে একটা আলফা আছে, আপনাদের যাদের এই এই ক্যালকুলেটরটা আছে তাদের দেখবেন এখানে একটা আলফা আছে লাল। এই ক্যালকুলেটরে আমি একটা জিনিস দেখাই দিই, যে এই ক্যালকুলেটরে লাল যত অক্ষরগুলো আছে, উপরে ছোট ছোট লাল যত অক্ষরগুলো আছে, সেগুলো চাপতে হলে আপনাকে কিন্তু আগে আলফা চেপে নিতে হবে। আর এই যে হচ্ছে হলুদ যেগুলো আছে সেগুলো ক্যালকুলেটর করতে হলে আপনার শিফট করতে হবে। এগুলো হয়তো আপনারা জানেন, এই শিফটের কাজটা জানেন, আলফার কাজটা হয়তো আপনারা দেখেন নাই। যে আলফা যেটা আছে, আলফা যদি আপনি চাপেন, এরপর দেখেন এই সলভ যেটা এই লালের এখানে একটা সমান সমান দেওয়া আছে, এখানে একটা সমান সমান চিহ্ন আমি কিন্তু দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি উপরে নিচে করব, যেহেতু উপরে নিচের সাইনটা দিলাম, তো উপরে নিচে অ্যাডজাস্টেবল যে মানটা, এই অ্যাডজাস্টেবলের মানটা আমি জানি না, সেই মানটা আমি এনে এক্স আছে দেখেন, এক্স এর মানটা ধরবো। তাহলে এক্স হচ্ছে আপনার এই যে ফার্স্ট ব্র্যাকেটের এখানে আলফা দিয়ে যদি আমি আলফা চেপে যদি আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা দিই, তখন কিন্তু একটা এক্স এর মান আসবে। এক্স এর মানটা হচ্ছে অজানা মান, এক্স এর মানটা যে আমি দিলাম সেটা হচ্ছে অজানা মান। দেখেন আমি কিন্তু একটা এক্স দিছি, এক্স কোথায় দিছি এখানে আপনি দেখতে পারেন, এনে এই ফার্স্ট ব্র্যাকেটে একটা এক্স আছে, আলফা চেপে এক্স দিলে এক্স এর একটা মান আছে, এটা হচ্ছে অজানা মান আমার। এরপর আপনি একটা গুণ চিহ্ন দিলেন, গুণ চিহ্ন দেওয়ার পর তো আপনি 100 জানেন, 100 মান জানেন, এখানে হচ্ছে 100। তারপর আপনি নিচে চলে গেলেন, নিচে আবার হচ্ছে অ্যাডজাস্টেবল, তাহলে এখানে আবার আপনি একটা এক্স দিবেন। এরপর হচ্ছে প্লাস হচ্ছে 100, এই হচ্ছে প্লাস 100। এরপরে সামনে কি দিবেন, প্লাস হচ্ছে 50, প্লাস 50। এই পর্যন্ত আমি টোটাল ইকুয়েশনটা এই চেহারায় লিখলাম। যারা হচ্ছে বোঝেন না তারা হচ্ছে ভিডিওটা ক্লাস শেষে আবার হচ্ছে রিপিট করে এই জায়গাটা দিয়ে আবার দেখবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন। এরপর হচ্ছে আপনি এখানে সমান সমান যদি চাপতে যান, আপনি যদি সমান সমান চাপতে যান, তাহলে কিন্তু আপনি হচ্ছে মান আসবে না। এখানে আপনার যে কাজটা করতে হবে, শিফট চাপতে হবে, এখানে শিফট চাপতে হবে, এরপরে সলভে দিতে হবে। সলভ, কত মান বেরোচ্ছে দেখেন আপনার, সলভ ফর এক্স, এক্স এর মানটা কত, সলভের মানটা কত, 100। ওকে, তাহলে আমি 100 পাইলাম, মানটা কত পাইছি, 100। আর ক্যালকুলেটরের যে ফাংশন যেটা বললেন, ক্যালকুলেটরের ফাংশন আপনি হচ্ছে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড যে কোনো একটা রাখলেই হবে, মানে হচ্ছে নর্মাল ফাংশনে রাখবেন। এখানে হচ্ছে আপনার হচ্ছে অন্য ফাংশন দরকার নাই, নর্মাল ফাংশনে রাখবেন। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্সে রাখতে পারেন, কম্পাউন্ড কমপ্লেক্সে রাখলেই ভালো হয়, কারণ যদি উপরে নিচে করতেছেন দশমিকের মান আসবে, কম্পাউন্ডে আপনার দশমিকের পরে অনেক সংখ্যা দেখাবে না, অল্প কয়টা দেখানোর পর আর দেখাবে না। তাহলে আপনি হচ্ছে কমপ্লেক্সে রাখলেই বেটার হবে, আপনি কমপ্লেক্সে রাখলে ভালো হবে, কমপ্লেক্সে রাখেন, সমস্যা নেই। এক নাম্বার। এরপরে হচ্ছে আমি যে করে আমাদের অলরেডি আমরা 1 ঘন্টা 28 মিনিট ক্লাস নিয়েছি, অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করতেছি। এখন আমরা হচ্ছে আরো 10 মিনিট সময় নিব আপনাদের কাছ থেকে, আপনাদের অনুরোধ রইল যে আপনারা হচ্ছে আরো 10 মিনিট থাকবেন আমার সাথে, কারণ যেহেতু আমার ডিসি সার্কিটের শেষ ক্লাস, আমি যে পরের ক্লাসের জন্য রেখে দিব তাও তো পারতেছি না, যে না পরের ক্লাসে একটু দেখাই দিব তাও পারতেছি না। তো আপনারা হচ্ছে আরো কিছুক্ষণ আমি যতটুকু সময় নেই, তাহলে আপনারা একটু কাইন্ডলি হচ্ছে এই সময়টা আমার সাথে থাকবেন কষ্ট করে। কারণ আমাদেরও কিন্তু কষ্ট হচ্ছে, কারণ দেখেন আমি কিন্তু ফ্যান চালাচ্ছি না, যে ফ্যান চালালে হচ্ছে সাউন্ডে আপনারা কিছু শুনবেন না, এটা শো 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 করে সাউন্ড আসে, সেই কারণে আমি ফ্যান অফ করে টোটাল গরমের মধ্যে কিন্তু ক্লাস নিচ্ছি 1-1.5 ঘন্টা। এখন তারপরে হচ্ছে করতেছি, এরপর যদি যে সময়টা বেশি লাগে তাহলে আমরা এটা নিচ্ছি। আপনারা হচ্ছে অনুগ্রহ করে সাথে থাকবেন, কোঅপারেট করবেন, আমরা 10-20 মিনিট যা লাগে সেটা আমরা শেষ করবো, যেহেতু আমাদের এটা শেষ ক্লাস ডিসি সার্কিটের, তো আমরা মোটামুটি ওই যাবো। দেখেন অঙ্কটা যদি এখানেই শেষ হতো ব্যাপারটা আলাদা ছিল, এই অঙ্কটা আর একটু ব্যাপার আছে। দেখেন এই পর্যন্ত বুঝতে মনে হয় কারো কোনো সমস্যা নাই, এই পর্যন্ত বুঝতে মনে হয় কারো কোনো সমস্যা নাই। এরপরে এটা পাইছে, আসলে এটা কিন্তু অ্যাডজাস্টেবল এর মান কিনা সেটা আমার একটু ভেবে দেখতে হবে, এটা আমার, এটা কিন্তু আর অ্যাডজাস্টেবল এর মান কিনা এটা কিন্তু আমার ভেবে দেখতে হবে। আচ্ছা দেখেন, প্রথমে আমাকে কি বলছিল যে আর অ্যাডজাস্টেবল এর মান নির্ণয় করতে যখন সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে ওই মানটা। এখন দেখেন এখানে একটু তাকাই আমি, এখানে হচ্ছে আর অ্যাডজাস্টেবল, এখানেও দেখি আর অ্যাডজাস্টেবল এর মান যখন 100, আমি কত পাইছি একটু খেয়াল করবেন আপনি, এই জায়গাটায় যদি হচ্ছে একটু ভালো মতো খেয়াল না করেন তাহলে কিন্তু আপনি এই ট্রিক্স যেটা যেখানে এখানে এই অঙ্কটা একটু যে সমস্যা আছে সেটা আপনি বুঝতে পারবেন না।
এই আর অ্যাডজাস্টেবলের মানটা কিন্তু আমি পাইছি 100 ধরে আমি দেখি কি অবস্থা দাঁড়ায়। 100 যখন পাইছি তখন এই সার্কিটের টোটাল আর এর মানটা কত আসে দেখেন। এই দুইটা প্যারালাল করলে কত আসে? 100 প্যারালাল হচ্ছে 100 যোগ 50, টোটাল আর এর মান আছে কত? 100, তাই না? আর এর মান কত আসে? 100 আসে। এখন দেখেন আর অ্যাডজাস্টেবলের মান খেয়াল করেন আপনি, মানে হচ্ছে আমি আর অ্যাডজাস্টেবলের মান তো 100 পাইছি, এখানে তো কারো কোনো সমস্যা নাই। আবার রিপিট করতেছি। এরপরে এরপরে যে হলো আমি 100 ধরলাম, 100 ধরলে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সের মানটা কত আসে দেখেন। এই আরটিএস এর মানটা কত আসে? এই আরটিএস এর মানটা কত আসে তখন? যদি আমি আর অ্যাডজাস্টেবলের মান যদি 100 পাই, আরটিএস এর মানটা তো 100ই আসবে। আরটিএস এর মানটা কত আসবে? 100ই তো আসবে, 100ই আসে। কিন্তু এখানেই শেষ না, শেষ হচ্ছে দেখেন, আমি মনে করলাম এই আরডি অ্যাডজাস্টেবলের মান 0, আর অ্যাডজাস্টেবলের মান কত? 0। মনে করতেই পারি কারণ এটা তো ভেরিয়েবল রেজিস্টার। আমি ভেরিয়েবল রেজিস্টারের মানে কি, আপনি হচ্ছে মানটা বাড়াবেন কমাবেন বাড়াবেন কমাবেন। আপনি এমন একটা মানে আনবেন যখন হচ্ছে সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ারটা ফ্লো হয়। এই যে লোডটা আছে, এই অ্যাডজাস্টেবল রেজিস্টারটার মানটা কি আপনি কি করবেন? বাড়াবেন কমাবেন, বাড়াইলে কমালে কখন আপনার সার্কিটের মানে ম্যাক্সিমাম পাওয়ারটা কি হবে? সর্বোচ্চ হবে। এখন হচ্ছে আমি 100 তো পাইছি, আমি 100 তো মানটা আমি বের করতে পারছি। এই অ্যাডজাস্টেবলের মান আমি কত বের করতে পারছি? 100 বের করতে পারছি। সে 100 ধরলে, 100 ধরলাম আমি, 100 যদি আমি ধরি তখন হচ্ছে আরটিএস এর মানটা কিন্তু কত আসে? 100 আসে, কোনো সমস্যা নাই। এখন আমি চিন্তা করলাম, এটা কিন্তু এই যে অনেকে বলবেন যে জিরো কেন, জিরো আমি চিন্তা করলাম কেন অ্যাডজাস্টেবল রেজিস্টরের মান হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন চিন্তা করতে পারি। সর্বনিম্ন আমি মনে করলাম এটা জিরো, মনে করছি আমি, এটা চিন্তা করছি জিরো। তখন হচ্ছে সার্কিটের আরটিএস এর মানটা কত আসে আপনি দেখেন তো, কত আসে বলেন? তখন আরটিএস এর মানটা কত আসে? 50। কারণ হচ্ছে এইটা যদি প্যারালাল করেন 100 প্যারালাল, তাহলে 100 ইন্টু 0, 100 যোগ 0, এটার মান কিন্তু 0। এই যে প্যারালাল যদি আপনি দুইটাকে করেন তখন আরটিএস এর মানটা কত আসে? 50। আরটিএস এর মানটা কত আসে? 50। এখন দেখেন, তাহলে কিন্তু দেখেন এইদিকে একটু তাকান, তাহলে এখন কি সোর্স রেজিস্ট্যান্সের মান কি কমে গেছে না? এদিকের মান কমে গেছে না? তখন কি পাওয়ার লস কম হবে না? তখন কি যখন এদিকে সোর্সে, যখন সোর্সের রেজিস্টর গুলো যখন পাওয়ার লস কম হবে তখন তো সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। বুঝতে পারছেন? মানে আমি জিরো ধরছি, এখন আপনি বলেন জিরো কই পেয়েছে? জিরো আমি মনে 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 করলাম আর অ্যাডজাস্টেবলের মান জিরো, এটা তো জিরো, সর্বনিম্ন জিরো, মনে করলাম এটা জিরো। তো এখানে যদি জিরো হয় তখন আমরা যদি এই সার্কিটটা আরটিএস এর মানটা বের করি তখন এই সার্কিটের আরটিএস এর মানটা আসে 50। তার মানে আগে ছিল 100, এখন আসছে 50। তো লোড, এই যে সোর্সের যে রেজিস্ট্যান্স গুলো, লোড রেজিস্ট্যান্স তো 100 এখানে তোলা আছে, সোর্সের যে রেজিস্ট্যান্স গুলো সেই সোর্সের রেজিস্ট্যান্সের মান কমছে না? তো সোর্সের রেজিস্ট্যান্সের মান যদি কমে তাহলে কি হয়? তাহলে তো হচ্ছে পাওয়ার লস কম হয়। পাওয়ার লস কম হলে কি হয়? এদিকে যদি লস কম হয় তাহলে লোডের সর্বোচ্চ পাওয়ার যায়, এতটুকু তো আপনারা বুঝতে পারেন। এখন আপনারা বলেন যে এই অ্যাডজাস্টেবলের মান কত হবে? জিরো হবে না 100 হবে? আমার তো শর্ত দিছিল যে আর অ্যাডজাস্টেবলের মান নির্ণয় করো, এই যে অজানা রেজিস্ট্যান্সটার মান নির্ণয় করুন যখন হচ্ছে সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়। এখন পাইছি 100, 100 পেয়ে দেখি যে না, এর চেয়ে যদি আমি কম ধরি তাহলে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার যায়। মূলত দেখেন এ হচ্ছে, তাহলে আমি কিন্তু তাহলে জিরো কি করতে পারি? চিন্তা করতে পারি। তাহলে আমি উত্তরটা কিভাবে দেই? উত্তরটা দেন, এটা তো আমি পাইছি, এটা তো আমি করতেই হবে, এটা আমাকে, এটা তো আমাকে করতেই হবে। তার মানে উত্তরটা কিন্তু এভাবে দিতে পারি যে আর অ্যাডজাস্টেবল সমান সমান 100, মানে হচ্ছে এরকম, ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার আর অ্যাডজাস্টেবল সমান সমান 100 ওহম।
পি ম্যাক্স আর অ্যাডজাস্টেবল সমান সমান 0। ঠিক আছে, অঙ্কের যুক্তিতে, গাণিতিক যুক্তিতে কিন্তু বলতেছে যে এখানে 100, কারণ আমরা একটা গাণিতিক ক্যালকুলেশন করে আর অ্যাডজাস্টেবলের মান, এটা তো বুঝেন সবাই, আর অ্যাডজাস্টেবলের 100 মান পাইছি। তো এখানেই তো আমার শেষ করে দিলে হবে না, এটা যেহেতু ভেরিয়েবল রেজিস্টার, ভেরিয়েবল রেজিস্টারের মান কিন্তু সর্বোচ্চ হতে পারে, সর্বনিম্ন হতে পারে। এখানে কিন্তু আবার একটা ফিক্সড মানে চিন্তা করলে হবে না। আমার যেহেতু আমার বলে দিছে সর্বোচ্চ পাওয়ার কখন ট্রান্সফার হবে, তখন আমার সর্বোচ্চটাও চিন্তা করতে হবে, সর্বনিম্নটাও চিন্তা করতে হবে। কারণ আমি সর্বনিম্ন চিন্তা করে দেখলাম তখনই, যখন এটা সর্বনিম্ন তখনই সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হয়, তখন হচ্ছে আমি 0 চিন্তা করলাম। এখন দেখেন উত্তরটা একটু আমি অন্যভাবে দিলাম, সেটা হচ্ছে দেখেন এরকম, ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার আর অ্যাডজাস্টেবল 100 ইজ কি, এটা কি ছোট, ছোট কার চেয়ে কত পাওয়ার ম্যাক্স, মানে যখন হচ্ছে অ্যাডজাস্টেবলের মানটা হচ্ছে 0 তখনই হচ্ছে সর্বোচ্চ পাওয়ার। এটা আমি এই একটু বুঝাই দিলাম। ঠিক আছে, যে ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার আর অ্যাডজাস্টেবল হচ্ছে, এটা কিন্তু এক লাইন, এটা কিন্তু এক লাইন, এই এক লাইনের মধ্যেই। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এটারে আরেকটু ক্লিয়ার ভাবে লিখে দিই উত্তরটা এরকম, যে পি ম্যাক্স আর ফর, ফর দিলাম, ফর আর অ্যাডজাস্টেবল সমান 100 ইজ ছোট কার চেয়ে, পি ম্যাক্স, পি ম্যাক্স আর পি ম্যাক্স ফর আর অ্যাডজাস্টেবল 0। দেখেন এখন মনে হয় আপনারা বুঝতে পারছেন। বললাম যে ম্যাক্সিমাম এই 100 জন্য যে পাওয়ারটা হবে তার চেয়ে বড় হবে কার কার জন্য, অ্যাডজাস্টেবলের মানটা যখন 0 থাকবে। আমি বলি নাই 100, আমি উত্তরটা এখানেই দিয়ে দিছি, যে আর অ্যাডজাস্টেবলের মান 100 হলে যে ম্যাক্সিমাম পাওয়ারটা হবে তার চেয়ে বড় হবে কোনটা, এইটা গ্রেটার দেন চিহ্ন দিয়ে দিছি, যখন অ্যাডজাস্টেবলের মানটা কত হবে, 0 হবে। কারণ আশা করছি এতটুকু বুঝতে পারছেন সবাই। আর আর অ্যাডজাস্টেবলের মানটা আমরা হচ্ছে 100 কোথা থেকে পাইছিলাম প্রথম, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকক্ষণ আমরা এখানে সময় নিয়েছিলাম, আপনার হচ্ছে পিছনের ভিডিওটা আবার এই জায়গা দিয়ে দেখেন, তাহলে হচ্ছে আপনারা এই জায়গায় কিন্তু বুঝতে পারবেন যে আর অ্যাডজাস্টেবলের মানটা 100 কোথা থেকে আসছিল। এখন হচ্ছে আমরা এই পরের ধাপ কেন হচ্ছে 0 ধরলে কি হয় সেটুকু আমরা ক্লিয়ার করলাম। যাদের একটু বুঝতে সমস্যা হয় তারা হচ্ছে কষ্ট করে ভিডিওটা ভিডিওটা হচ্ছে আপনারা একটু শেষে আবার যখন থাকবে এই জায়গাটা থেকে একটু দেখে নিয়ে, তখন আপনারা আবার হচ্ছে বুঝতে পারবেন, সমস্যা হবে না। এখন ধরেন মাথা দিয়ে বাদ দিলাম, এখন আপনারা নতুন চিন্তা করেন, আমরা নতুন ভাবে আবার চিন্তা করি। সেটা হচ্ছে অ্যাডজাস্টেবলের মানের ধাপ শেষ, এখন আবার বের করতে হবে কি বলছিল, পিএল ম্যাক্স, ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ারটাও তো বের করতে হবে, পিএল ম্যাক্সটাও। তাহলে পিএল ম্যাক্স কত, পিএল ম্যাক্স কত, পিএল ম্যাক্স আমি সূত্র জানি কি, ভিটিএস স্কোয়ার ইন্টু কি 4 আর টিএস এর স্কোয়ার। এখন আবার ভিটিএস এর মানটা বের করতে হবে না, ভিটিএস এর মানটা তো বের করতে হবে নিশ্চয়ই। তা ভিটিএস এর মানটা আমি বের করি, দেখি কোন জায়গা থেকে, যে কোনো একটা সার্কিট ধরি, ভিটিএস এর মানটা বের করব আমি। দেখেন তাহলে হচ্ছে এই প্রথমে চলে যাই আমি, এইখানে প্লাস মাইনাস, এটা কত 100, আর এখানে এখন দেখেন এই সার্কিটটা একটু খেয়াল করেন, এই সার্কিটটা আমরা ভিটিএস এর মানটা নির্ণয় করব, তাহলে হচ্ছে আর অ্যাডজাস্টেবল এখানে আছে কত 100। এখন ধরেন এখানে এটা কি একটা ওপেন সার্কিট না, একটু খেয়াল করে দেখেন তো, একটা মাত্র সোর্স, তাও কি ভিটিএস তো এই তো এর বাইরে তো কোনো সার্কিট না, এই সার্কিট তো এই সার্কিট, এই সার্কিটটা এই সার্কিটটা তো একই সার্কিট তাই না, মানে এইটা এইটা দেখেন, এর বাইরে আর কিছু করার আছে, আমি তো এই সোর্সটা এই সোর্সের জন্যই তো বের করব। এখন এই সার্কিটটা আমি যখন লিখলাম তখন দেখেন এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে, এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে,
হবে না। তাহলে হচ্ছে কি কোনো ভোল্টেজ ড্রপ হবে? হবে না। তখন আমার বিটিএস এর মান কত থাকবে? 100ই থাকবে। তখন এর আড়াআড়িতে আমি কত পাবো? 100ই পাবো, কারণ এখানেও কোনো ড্রপ হবে না, এখানেও কোনো ড্রপ হবে না। ড্রপ কেমনে হবে? কারণ হচ্ছে এখান থেকে তো কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, এটা তো একটা ওপেন সার্কিট। তাহলে ওপেন সার্কিটে কারেন্ট ফ্লো না হলে তো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। আপনারা নিশ্চয়ই এগুলো আগে দেখে আসছে, পিছনে দেখে আসছে। তাহলে হচ্ছে এখানে যে ভোল্টেজ, এখানে তো একই সেম ভোল্টেজ পাবো, এতে কারো কোনো তো সন্দেহ নাই আছে। তাহলে আমরা বিটিএস এর মানটাও পেলাম। এন্ড পিএল ম্যাক্সে আমরা বিটিএস এর মানটা বসাই দিই। 100 স্কয়ার 4 ইন্টু আরটিএস এর মানটা কত ধরবো আমি? এখানে আরটিএস এর মানটা তাহলে আমি কত ধরবো? আরটিএস এর মানটা আমি কত ধরবো? আরটিএস এর মানটা তো আমি দুইভাবে পাইছিলাম। 100 যখন দিছিলাম তখন হয়েছিল 100, আর যখন আমি 0 দিয়া করছিলাম 100 প্যারালাল 0 যোগ 50 তখন পাইছিলাম 50। আর আমি 50 নিব না হচ্ছে 100 নিব, আপনারা বলেন। যারা যারা বুঝছেন তারা বলেন আমি কত এই আরটিএস এর মানটা কত নিব? 50 নিব না 100 নিব? আমি আমি কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার বের করতেছি, ম্যাক্সিমাম পাওয়ার। তো ম্যাক্সিমাম পাওয়ারের ক্ষেত্রে আমরা হচ্ছে আরটিএস এর মানটা কত ধরবো? 100 না 50? তার মানে অ্যাডজাস্টেবল যখন আমি হচ্ছে 100 ধরি, অ্যাডজাস্টেবল এর মান যখন আমি 100 ধরি, তখন হচ্ছে আমার এইটার মান আসে 100। যখন আমি অ্যাডজাস্টেবল এর মান 0 ধরি তখন হচ্ছে 50। এখন হচ্ছে যখন আমরা এইটা বের করব তখন আরটিএস এর মানটা কত ধরবো? কারণ এটা 50 সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে। সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে এই আর অ্যাডজাস্টেবল তো 0ই। কারণ এটা যে 0 সেটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে আসছিলাম যে এটার মানটা হচ্ছে 0, এটার মানটা হচ্ছে 0। এটা কিন্তু আমরা হচ্ছে অনেক সময় নিয়েছিলাম যে এটা 0 কেন হবে। এটা 0 যখন করব তখনই আমার সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার হয়। তাহলে হচ্ছে আমার আরটিএস এর মানটা, এটা যখন 0 তখন যেটা হবে সেটাই তো নিব, এটাই তো নিব। তখন হচ্ছে আরটিএস এর মানটা 50। তাহলে হচ্ছে এটা হচ্ছে অনেকই ম্যাক্সিমাম বলতেছেন আপনারা 50, তার মানে আপনারা হচ্ছে বুঝতে পারছেন যে এটার মানটা কত। ঠিক আছে, এই হচ্ছে। তাহলে হচ্ছে এটার মানটা কত আসবে আপনারা ক্যালকুলেশনটা করে না। 100 স্কোয়ারে হচ্ছে কত? 10,000 ভাগ হচ্ছে 200। 50 আছে, 50 ওয়াট। 50 ওয়াট আসছে। ঠিক আছে, এখন দেখেন, এখন আমরা একটু হচ্ছে অনেকে বিটিএস এর মানটা হয়তো একটু ঝামেলা আছে, বিটিএস এর মানটা একটু আবার একটু দেখি। আচ্ছা, বিটিএস এর যে এই সার্কিটটা আমরা আঁকলাম, এইটা বুঝতে কারো কোনো তো সমস্যা নাই? বিটিএস এর এই সার্কিটটা যে আঁকলাম, ঠিক আছে, এখানে একটু কারেকশন করে নেন, কারণ সূত্রটা ছিল বিটিএস স্কোয়ার বাই 4 আরটিএস, আরটিএস এর উপরে স্কোয়ার না। ঠিক আছে, বিটিএস স্কোয়ার বা ভাগ 4 আরটিএস, স্কোয়ারটা হবে না, স্কোয়ারটা ভুলে দিছিলাম, পরে ঠিক এখানে নেই নাই, কারণ স্কোয়ার তো আর হবে না, কারণ সূত্র তো এইটা, এটা আপনারা আগেই তো দেখছেন। যাই হোক, আচ্ছা দেখেন, আমরা এখন এই জায়গায় একটু ফলো করি যে বিটিএস এর মানটা কিভাবে পাইছে। আচ্ছা দেখেন, বিটিএস এর আমি হচ্ছে ফুল সার্কিট, এই হচ্ছে মূল সার্কিটটা ছিল না, এই হচ্ছে মূল সার্কিটটা ছিল। তখন হচ্ছে আমরা কি করি, ওপেন করছিলাম, এই শাখাটা ওপেন করে রাখছিলাম, আমি এই জায়গা কাটাকাটি করি, এটা ওপেন, এটা ওপেন করেই তো আমরা এখানে বিটিএস এর মান নির্ণয় করি। এই তো এই সার্কিটটা দেখলেও বুঝতে পারবেন, এটা ওপেন করেই তো বিটিএস এর মানটা নির্ণয় করি। তাহলে দেখেন এই সার্কিটটাই তো হচ্ছে এই সার্কিটটা, এই তো ফুল সার্কিট। তাহলে হচ্ছে এই সার্কিটটা একটা ওপেন সার্কিট, এর কি একটা ক্লোজ পথ আছে? এই সার্কিটটা এখান থেকে কি ক্লোজ? একটা সার্কিট যদি ওপেন হয় তার মধ্যে তো কারেন্ট ফ্লো হয় না, হয়? কারেন্ট ফ্লো তো হবে না, এর মধ্যে কারেন্ট ফ্লো না হলে এখানে কি আছে বোঝার বিষয় তো নাই। কারণ হচ্ছে এখান দিয়ে যাই এর রেজিস্ট্যান্সের মান যাই হোক না কেন, এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট ফ্লো না হলে ভোল্টেজ ড্রপ হবে না, ভোল্টেজ ড্রপ হবে না। তার মানে হচ্ছে আপনি এখানে তো এই ভোল্টেজ, এখানে যে আমার 100 ভোল্ট আছে, এখানে ভোল্টেজ তো এখানে ভোল্টমিটার ধরলে, এই দুই পয়েন্টে আপনি ভোল্টমিটার ধরলে এই ভোল্টেজটাই পাবেন। কারণ এখানে যদি সার্কিট তো ওপেন, তার মানে কারেন্ট ফ্লো যদি না হয় তখন তো আপনার হচ্ছে এই ভোল্টেজ আপনি এখানেই পাবেন, ভোল্টেজের তো পরিবর্তন হবে না, হবে? যদি আপনি না বোঝেন তাহলে আপনি একটা কেভিএল প্রয়োগ করেন, দেখেন তো কেভিএল প্রয়োগ করেন।
এইটা কত প্লাস না, আপনার কেভিএল প্রয়োগ করলাম আমি, এই ভিটিএইচ, তারপর এইটা কত মাইনাস 100 সমান সমান 0, তাহলে ভিটিএইচ এর মান কত 100, এ আমি কেভিএল প্রয়োগ করছি, এগুলো তো ভোল্টেজ ড্রপ হবে না, তার মানে এগুলো নেই নাই ক্যালকুলেশনে। ঠিক আছে, তাহলে হচ্ছে অনেক সময় নিলাম আপনাদের, প্রায় হচ্ছে 15 মিনিট বেশি নিলাম। তো আজকের মতো এখানে আমাদের ডিসি সার্কিট যেটা হচ্ছে 6টা ক্লাস ছিল আমাদের, 6টা সার্কিট আমরা 6টা ক্লাস আমরা শেষ করলাম। তো জানি না হচ্ছে আপনাদের কতটা দিতে পেরেছি এই স্বল্প সময়ের মধ্যে, কারণ হচ্ছে আপনার 6টা ক্লাসে যে সময়, এই সময় হচ্ছে আপনাদের অনেক বেশি কিছু করানো সম্ভব না। তাই হচ্ছে চেষ্টা চেষ্টা করেছি হচ্ছে বেসিক যে কনসেপ্ট সেটা ক্লিয়ার করতে। আমি জানি না কতটা পেরেছি, তো যদি কিছু পেরে থাকি সেটাই হচ্ছে আমার সার্থকতা। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে প্র্যাকটিস করবেন বেশি বেশি, বেসিক কনসেপ্টটা আগে ক্লিয়ার করবেন, আপনাদের যে মূল যে সমস্যাটা কোথায়, আপনার মূল ব্যাপারটা কোথায়, আপনার যে দুর্বলতা যেটা আছে, সেই দুর্বলতাটা হচ্ছে আপনি খুঁজে বের করবেন, এটা হচ্ছে আপনার কাজ। ঠিক আছে, এক একটা পরীক্ষা দিবেন আপনি, অনেকে অনেক পরীক্ষা দিচ্ছেন, 15টা 20টা 10টা 15টা অনেক পরীক্ষা দিচ্ছেন, টিকতেছেন না। একটা কাজ করবেন, সেটা হচ্ছে যদি এবিলিটি থাকে কোনো পরীক্ষায় অ্যাপ্লাই করা মিস করবেন না। যদি এক পোস্ট থাকুক, যে এক পোস্ট থাকে 2 পোস্ট থাকে, অনেকে হয় কি কম পোস্ট যদি থাকে তাহলে অনেকে অ্যাপ্লাই করেন না, যে 2 পোস্ট কেন করব, অনেক টাকা খরচ হয় পরীক্ষা দিতে। সেক্ষেত্রে বললাম যদি কারো এবিলিটি থাকে তাহলে হচ্ছে আপনারা 1 পোস্ট বা 2 পোস্ট এটা খুব বাঁচবেন না। কারণ হচ্ছে আমরা যখন পরীক্ষা দিছি 1 পোস্ট 2 পোস্ট এটা চিন্তা করি নাই। কারণ হচ্ছে একটা পরীক্ষা দিলেই হচ্ছে আপনি আপনার দুর্বলতাটা খুঁজে পাবেন, আপনি হচ্ছে পরীক্ষা দেওয়ার ভীতিটা কাটবে। যে অনেক স্টুডেন্ট আছে আপনার অনেক ভালো, আমার হচ্ছে আমি হচ্ছে পলিটেকনিক থেকে বের হওয়ার পরে 2 বছর হচ্ছে বরিশাল পলিটেকনিকের শিক্ষকতা করার আমার সুযোগ হয়েছিল। তো সেখানে আমার অনেক স্টুডেন্ট আল্লাহর রহমতে অনেক জায়গায় ছড়াই ছিটাই আছে। তাহলে হচ্ছে অনেক স্টুডেন্ট আমি দেখি আমার আমার হাতে অনেক অনেক ভালো স্টুডেন্ট, অনেক ব্রাইট স্টুডেন্ট ছিল ওরা, কিন্তু ওদের অনেকের চাকরি হচ্ছে না। কিন্তু আমি যে জিনিসটা ফাইন্ড আউট করলাম সেটা হচ্ছে ওদের মধ্যে অনেকের আছে পরীক্ষা ভীতি আছে, অনেক সুপার স্টুডেন্ট, বাট হচ্ছে একটা কিছু করতে দিলে হচ্ছে মানে খুব দ্রুত করে ফেলে, তখন ভুল করে, মানে পরীক্ষা ভীতি আছে অনেকের মধ্যে। তো বেশি বেশি পরীক্ষা দিলে উম আপনাদের পরীক্ষা ভীতিটা কাটবে, ভীতিটা কাটলে এটা আপনার জন্য অনেক ইফেক্টিভ হবে। তো আপনি হচ্ছে 1 পোস্ট 2 পোস্ট চিন্তা করবেন না, আপনি নিজে চিন্তা করবেন আমার তো একটা পোস্ট দরকার, তো 2টা পোস্ট যদি থাকে তো একটা পোস্ট তো বেশি আছে, আমার তো একটা দরকার। তো আপনি তো 1 পোস্ট 2 পোস্ট না, আপনি পরীক্ষা অ্যাপ্লাই করবেন, এবং এক একটা পরীক্ষা দিলেই হচ্ছে আপনি দেখবেন আপনার কোন জায়গায় ঘাটতি আছে, কোথায় কোথায় ঘাটতি আছে, আপনি সেই সেই জায়গায় কাজ করবেন। ঠিক আছে, সেই সেই জায়গায় কাজ করবেন, সমস্যাগুলো খুঁজে বের করে, এবং হচ্ছে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করবেন। সেটা শুধু হচ্ছে ডিপার্টমেন্টের জন্য এমন না, ননের জন্য আপনি বেসিক যে কনসেপ্ট সেগুলো আপনার ক্লিয়ার করতে হবে, কোথায় কোথায় সমস্যা আছে, কি করা যায় না করা যায়। তো সে পর্যন্তই। আর হচ্ছে এতটুকু সময়ের মধ্যে হয়তো করার ক্ষেত্রে হচ্ছে আসলে অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাসের মধ্যে অনেক তফাৎ। কারণ অনলাইন ক্লাসে তো হচ্ছে আমি আপনাদের দেখতেছি না, তা হচ্ছে আপনারা আর আমার মধ্যে বিশাল একটা কমিউনিকেশন গ্যাপ থেকে যাচ্ছে। এটা বাস্তব যে হচ্ছে আপনার অনলাইন ক্লাসে অফলাইন ক্লাসে যতটা দেওয়া সম্ভব অনলাইন ক্লাসে হচ্ছে এতটা দেওয়া সম্ভব না। কারণ অনলাইন ক্লাসে যদি এতটা দেওয়া সম্ভব হতো তাহলে হচ্ছে আপনার এই যুগে হতো আস্তে আস্তে সামনের দিনগুলোতে স্কুল কলেজ বন্ধ হয়ে যেত, কারণ সবাই হচ্ছে অনলাইন অনলাইন ক্লাস করতো, কারণ এটা তখন আপনাদের মধ্যে আর আমার মধ্যে হচ্ছে অনেক গ্যাপ থেকে যায়। এই কারণে হচ্ছে আপনার অনেক সময় লেখার ক্ষেত্রে করার ক্ষেত্রে হয়তো একটা প্রেশার কাজ করার কারণে আপনার হচ্ছে একটু ভুল ভ্রান্তি হয়। এটা হচ্ছে আপনারা অনেকটাই কারেকশন করে নিয়েছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি আপনারা এখানে যারা আছেন তারা হচ্ছে আপনার একসাথে হয়তো আমরা একসাথে অফিস করব, আশা করছি এর মধ্যে পিসিবিতে অনেককেই পাবো সাথে সহকর্মী হিসাবে। আপনাদের জন্য সেই শুভকামনা রইল। এবং হচ্ছে হয়তো যদি আপনাদের যে টপিকস আছে সেই টপিক্সের যদি হয়তো আমার আর কোনো ক্লাস থাকে সামনে, তখন আবারও দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আহ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।